হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে অ্যাডভান্সড ফেসবুক অ্যাডস, অপটিমাইজিং সেলস ফানেলস অ্যান্ড টপ পারফরমেন্স অ্যাডস। সো আমাদের আজকের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রেজানুল্লাহ রেজা ভাইয়া। ভাইয়া কাজ করছেন ট্রানসন বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা চ্যাটে লিখে জানাতে পারবেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নেব। রেজা ভাইয়া, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। Thank you so much for giving me the floor, and thank you everyone for joining today. I would like to start যে আপনাদের স্ক্রিনে আপনারা সবাই একটা একটা নাম্বার দেখতে পাচ্ছেন। So I want to take 2 minutes from you to give us some idea and thoughts যে নাম্বারটা দেখে আসলে কার মাথায় কি আসতেছে। I really want to know. Um, and based on that, maybe we can start our discussion. I would like to wait and I would like to see যে প্লিজ লেট আস নো অন চ্যাট। অ্যাজ আই ক্যান সি আমাদের একজন মাহফুজুর রহমান ভাই উনি লিখেছেন যে আই থিঙ্ক ইটস ওয়ান কাইন্ড অফ ফলোয়ার নাম্বার। সো ইটস আ গুড থট ডেফিনেটলি। ইট ক্যান বি আ ফলোয়ার্স নাম্বার অফ আ পেজ মেবি হি মেন্ট। But please let us know what you think with this number. Any like any kind of idea that you feel that it can be this number. Facebook user. Oh wow, it's a very ইন্টারেস্টিং এন্ড ভেরি টু দি পয়েন্ট। ইয়েস, যেহেতু আমরা আজকে ফেসবুকের মার্কেটিং নিয়ে কথা বলবো, আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলবো। ফেসবুক ইউজার আর একজন লিখেছেন ইউজার অফ ফেসবুক, ফেসবুক ইউজার বাংলাদেশ, সেম জিনিস। সো আরেকজন স্পেসিফিক করেছেন যে বাংলাদেশের ফেসবুক ইউজার। গ্রেট থট, গ্রেট থট। হোয়াটসঅ্যাপস নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার, সাবস্ক্রাইবার্স নাম্বার। একজন লিখেছেন নো আইডিয়া, নো প্রবলেম, ইটস নট আ বিগ ডিল। উই উইল ডেফিনেটলি ডিসকাস অ্যান্ড এটার আইডিয়া নিয়ে আমরা কথা বলবো যে আসলে এটা কি। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক ইউজার নাম্বার, টার্গেট অডিয়েন্স, দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। যে আসলে আমাদের আমাদের যেহেতু ফেসবুকের ওয়ান অফ দ্য মেজর ফোকাস হচ্ছে টার্গেট অডিয়েন্সকে টার্গেট করা। সো ইয়েস, ইটস এ ভেরি still it's not the right answer, but yes, it's a very good thought. I must say it's a very good thought, target audience. But still I would like to know more. The reason actually আমরা আসলে হয় না যে আহ, কম বেশি আমরা সবাই কিন্তু হচ্ছে যে হয়তোবা কেউ বিজনেসে আছি, কেউ জবে আছি, কেউ ফ্রিল্যান্সিং এ আছি, কিন্তু at the end of the day আমরা কিন্তু সবাই মার্কেটিয়ার। বিকজ ইফ ইউ ডোন্ট নো হাউ টু সেল ইউর প্রোডাক্ট, আমরা যদি প্রোডাক্ট সেল করতে না জানি আর অথবা মার্কেটিং করতে না জানি, সো আমি জব সেক্টরেই থাকি বা বিজনেস সেক্টরেই থাকি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে সেটা ফ্রুটফুল হবে না। সো বিং আ মার্কেটিয়ার, ডেফিনেটলি আমাদেরকে নাম্বারস নিয়ে কাজ করতে হয়। মার্কেট সাইজ অফ বাংলা অফ সামথিং। ওকে ওকে, আই ইনভাইটেড ফ্রেন্ডস, প্লিজ ইনভাইট ইউর ফ্রেন্ডস। আই রিয়েলি ওয়ান্ট টু, ইটস নট অনলি ইউনো, আমি আজকে আপনাদেরকে শুধু কথাই বলবো না, ট্রাফিক নাম্বার, গুড, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, কথাই বলবো না। আমরা আজকে চাই যে আপনাদের এন্ড থেকেও কোয়েশ্চেন নিতে। ইট উইল বি টু সাইডেড ডিসকাশন। ডেফিনেটলি আপনারা যখন কোনো ক্যাম্পেইন করেন, ফেসবুকে কোনো কিছু সেল করার ট্রাই করেন, অনেক ধরনের প্রবলেমস কিন্তু আপনারা ফেস করেন, রাইট? সো যেহেতু ফেস করেন, সেই প্রবলেমস গুলো আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন ডেফিনেটলি। আমরা যদি যেগুলো যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আমাদের 2 মিনিট আসলে চলে গেছে। সো আমরা এখন শুরু করি আমাদের সেশনে উইথ দিস নাম্বার। সো এখানে যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটু নাম্বারটা বলি। আসলে নাম্বারটা হচ্ছে 174 মিলিয়ন। এই নাম্বারটা 174 মিলিয়ন হচ্ছে আমাদের, এটা কি 17 কোটি, রাইট? 17 কোটি নাম্বারটা আসলে কি কোনো কিছুর সাথে আপনাদের আপনাদের কানেক্ট করে? এই 17 কোটি নাম্বারটা আসলে কি? এইটা হচ্ছে আসলে, জাস্ট গিভ মি আ মোমেন্ট। ইয়েস, ইয়েস। সো অ্যাজ ইউ ক্যান, আপনারা যেটা অলরেডি দেখেছেন, that this is the population of Bangladesh. So
পপুলেশন অফ বাংলাদেশ আমরা সবাই জানি, আমাদের দেশের পপুলেশন হচ্ছে 17 কোটি, কেউ বলে 18 কোটি, কেউ বলে 16 কোটি। সো দিস ইজ অ্যাকচুয়ালি অফিসিয়াল নাম্বার দ্যাট উই হ্যাভ রিসিভ ফ্রম আমাদের যে স্ট্যাটিস্টিক্স ব্যুরো আছে তার কাছ থেকে। সো এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে, যেমন খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোথাও আমাদের কিন্তু রেলেভেন্স মনে হচ্ছে না, না যে আমরা আসলে ফেসবুক মার্কেটিং এর একটা সেশনে আসলাম, কিন্তু আমাদেরকে বাংলাদেশের এতগুলা মানুষের 17 কোটি মানুষের নাম্বার দেখাচ্ছে, বাট সেখানে আপনারা অনেক বেশি টু দি পয়েন্টে আসলে আমাকে কিছু ডেটা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। বাট এই নাম্বারটার আসলে মূল রিজনটা হচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে বিইং আ মার্কেটিয়ার, আপনাকে জব করুন বা বিজনেস করুন, আপনাকে একজন মার্কেটিয়ার হতে হবে, একজন সেলসম্যান হতে হবে। সো সেলসম্যান হতে হলে আপনি কাজ করতে হবে কে নিয়ে? মানুষকে নিয়ে। সেই মানুষগুলা কারা? যেহেতু আমাদের টার্গেট মার্কেট এই মুহূর্তে হয়তো এখন যেহেতু অনলাইনের জগৎ, পুরো দুনিয়াটাই আমাদের টার্গেট মার্কেট হতে পারে, বাট যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, আমাদের টার্গেট মার্কেটটা কিন্তু এই 17 কোটি। এই 17 কোটি মানুষের কাছে কিন্তু আমরা কেউ আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে পৌঁছতে চাই, কেউ সার্ভিস নিয়ে পৌঁছতে চাই, কেউ হয়তো বা কোনো ইউনো কোনো ইনফরমেশন দিয়ে পৌঁছতে চাই। যে কোনো ভাবে যে কোনো ওয়েতে কিন্তু আমরা এদেরকেই টার্গেট করতে চাই, বা এদের সাথে আমাদের কনভারসেশনটা হতে চাই, যে যেখানে কিনা তারা আমাদের সাথে কানেক্ট করবে, আমার বিজনেসের সাথে কানেক্ট করবে, আমার সাথে কানেক্ট করবে। আমরা একটু এটাকে ব্রেকডাউনে যাই। আমরা আমাদের আজকের টপিকটা যেটা, আমরা আজকের টপিকটা হচ্ছে আমরা আমাদের সেলস ফানেলটাকে কিভাবে অপটিমাইজ করব, এবং আমরা এর থেকে কিছু ট্রিক্স বের করবো, যে কি কি ট্রিক্স ইউজ করলে আমরা আসলে এই সেলস ফানেলটাকে অপটিমাইজ করতে পারি। তাই তো? সো আমরা আসলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন সেলস ফানেল নিয়ে চিন্তা করব, সেলস ফানেল নিয়ে চিন্তা করার সময় আমাদেরকে প্রথমেই ভাবতে হবে আমাদের অডিয়েন্স। সো লেটস ব্রেক ডাউন দিস নাম্বার, যে এই যে আমরা যে 17 কোটি মানুষকে দেখলাম, এরা আসলে কোথায় কোথায় বিলং করতেছে? তারা সবাই কি আমার অডিয়েন্স? আমি কি 17 কোটি মানুষের কাছে কি আমার প্রোডাক্টটা সেল করব? না। আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার অডিয়েন্সটা কে, কে আসলে আমি রিচ করতে পারবো। সো আমরা যদি একটু ব্রেকডাউনটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই 17 কোটি মানুষের মধ্যে কিন্তু 5 কোটি কিন্তু চলে যাচ্ছে 0 থেকে 17 এর মধ্যে। সো অ্যাকর্ডিং টু ফেসবুক মার্কেটিং, কেউ কিন্তু 18-র আগে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, সরি, ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। বাট ডেফিনেটলি অনেকে হয়তো অনেকভাবে ওপেন করে থাকে, বাট ইন জেনারেল আমরা ধরে নিব যে 5 কোটি অডিয়েন্স যারা হচ্ছে 17-র মধ্যে আছে, যারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তাহলে এই যে 5 কোটি, তারা কিন্তু আমার আসলে অডিয়েন্স না, কারণ তাদের আসলে ডিসিশন মেকিং যে ক্যাপাসিটি, সেটা তাদের থাকে না। কারণ আমরা যেহেতু আমাদের অডিয়েন্সের সাথে একটা কমার্শিয়ালাইজের একটা ব্যাপার আছে, যে আমরা আমাদের প্রোডাক্ট সেল করবো, তারা আমাদের থেকে প্রোডাক্ট নিবে, অথবা আমাদের থেকে সার্ভিস নিবে। তো সেখানে সাধারণত 0 থেকে 17 যারা আছে, এই এই যে মানুষ আমাদের দেশে, তারা আসলে আমার অডিয়েন্সের মধ্যে পড়ছে না। আচ্ছা, এর পরে আমরা যদি দেখি একদম রাইট সাইডে, 54-র ওপরে যারা, 55 থেকে অ্যাবোভ, তাদের আসলে দেখা যাচ্ছে যে ইন মোস্ট অফ দি কেসেস তাদের ডিসিশনস গুলা কিন্তু, তারা হয়তো আমাদের বাবা বা দাদা এই ধরনের বয়স্ক লোকজন হয়ে থাকে। তারা আসলে হয়তোবা দেখা গেছে যে এখন, হ্যাঁ, আমরা এখন রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে আমাদের বাবাদের কাছেও ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক ইউজ করছে। বাট তারা কি আসলে আমাদের বায়ার? তারা কি ইউজুয়ালি ফেসবুক থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে কি আসলে আমাদের থেকে প্রোডাক্টটা কেনে? ওই জায়গাটা থেকে যদি অ্যাজ এ মার্কেটিয়ার আমরা চিন্তা করি, তো সেখানেও আমরা দেখতে পারবো আমাদের কাছে কিন্তু অলমোস্ট 2,30,00,000-এর মতো অডিয়েন্স বাদ পড়ে যাচ্ছে। তাহলে আমার কাছে আছে কারা? আমার অডিয়েন্সটা কারা? আমার অডিয়েন্সটা হচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি 9,48,00,000, এরা হচ্ছে আমার দেশের নাগরিক, যাদের সাথে আসলে আমি কিন্তু আমার বিজনেস নিয়ে কনভারসেশন করতে পারি, যাদেরকে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারি, যারা কিনা একটা ডিসিশন মেক করতে পারবে যে আচ্ছা, এই প্রোডাক্টটা ভালো কি খারাপ, এই সার্ভিসটা আমি নেব কি নেব না। সো এই যে 18 থেকে 54, এরা হচ্ছে আমার অডিয়েন্স। এখন বড় কোয়েশ্চেন হচ্ছে, এই যে 9.5 কোটির মতো কাছাকাছি যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা আসলে এদের সাথে আমি কানেক্টটা করব কিভাবে? আজকে হয়তো বা আমরা ফেসবুক মার্কেটিং একটা সেশন করছি। তো এখন আমরা ইন জেনারেল সবাই গদবাদা বলে দিই, ফেসবুক মার্কেটিং, ফেসবুক হচ্ছে যেখানে সবাই থাকে, সবার সাথে আমরা কানেক্ট করবো। হয়তো আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর দেখে হয়তো আমি আজকে ফেসবুকে ঢোল পিটাবো, কিন্তু আসলে না। আমাদেরকে একজন মার্কেটিয়ার হিসেবে চিন্তা করতে হবে, যেটাকে আমরা বলে থাকি, যেহেতু অনলাইনে বিজনেস করি, ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে চিন্তা করতে হবে। তো ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে আমার ফার্স্ট টিপস হচ্ছে, আমি আগে আইডেন্টিফাই করব আমার এই 9.5 কোটি অডিয়েন্সকে আমি আসলে কোথায় পাবো। যদি সে গুগলে থাকে, আমি গুগলে যাব। যদি সে ফেসবুকে থাকে, আমি ফেসবুকে যাব। যদি সে আমার টিকটকে থাকে, আমি টিকটকে যাব। ইভেন সে যদি টেলিভিশনে থাকে, আমি টেলিভিশনে যাব।
তো আমাকে বুঝতে হবে যে আমি আসলে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার আমি চোখ বন্ধ করে মানুষের কথা শুনে কোনো ডেটা বেসিস কোনো অ্যানালাইসিস না করে বা স্ট্র্যাটেজি না করে আমি আমরা সেই মিডিয়া ইউজ করছি না। তো আজকে আমরা জানি যে আমরা একটা ক্রেডিট কার্ড নিয়েই খুব সহজেই কিন্তু আমরা শুরু করে দিই ফেসবুক বাইং। কিন্তু আসলে ফেসবুক বাইংটাকে আমরা যতটা হালকাভাবে নেই ততটা হালকা কিন্তু না। যে আমরা একটা ক্রেডিট কার্ড নিলাম, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, ছেড়ে দিলাম, এন্ড 3 দিন 5 দিন পরে মনে হচ্ছে যে আমার আসলে সব ডলার চলে যাচ্ছে, ব্যবসা লস করে ফেললো, কিন্তু কোনো প্রফিট হলো না, ফেসবুক ব্যবসা করে কি হলো? কারণ হচ্ছে যে ফেসবুক ব্যবহারটা যতটা সহজ, ফেসবুকে বিজনেস করাটা, অ্যাডভার্টাইজিং করাটা কিন্তু ততটাই কঠিন, বিকজ আপনাকে এখানে স্ট্র্যাটেজিক হইতে হবে। সো লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। এখন এই 9.5 কোটির ভেতরে আসলে কতজনকে আমি ফেসবুকে পাবো নাকি আমি গুগলে পাবো? কে আমাকে বেশি অডিয়েন্স দিচ্ছে এবং এটা চিপ কস্টে? আচ্ছা, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে মেটা অডিয়েন্স সাইজ। তো এই যে মেটা অডিয়েন্স সাইজ, যেটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সো অল দি সার্ভিসেস যেটা কিনা মেটা সেল করে থাকে। So আমরা সবাই জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে মেটার প্রোডাক্ট। সো এই মেটাতে টোটাল আমার অডিয়েন্স কতজন বিলং করে? সো লেটস লুক এট দ্য নাম্বার। তো আমরা যদি নাম্বারটা দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6.5 কোটিরও বেশি অডিয়েন্স যারা কিনা আমাদের দেশে ফেসবুক ব্যবহার করে থাকে। অ্যান্ড for your information, ফেসবুক ইন বাংলাদেশ অ্যান্ড স্পেশালি ইন সাউথ এশিয়া লাইক ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বা হচ্ছে শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, আমাদের এই রিজিয়নে কিন্তু ফেসবুকের ইউজার নাম্বারটা অনেক বেশি এবং ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টের সংখ্যাটাও অনেক বেশি। সো এখন এখানে পয়েন্টটা হচ্ছে যে এই যে 9.5 কোটির মধ্যে 6.5 কোটি আমার ফেসবুক ইউজ করে, হুইচ মিনস এই জন্যই কিন্তু আমরা আসলে সবসময় ফেসবুক অ্যাডভার্টাইজিং এর প্রতি এত ঝুঁকি। ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আমরা করে আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে আমরা পৌঁছতে পারি। ইভেন আই ক্যান গিভ ইনফরমেশন যে গুগলের কাছেও এত ইউজার বাংলাদেশে নেই। ইভেন আপনার টিকটকের কাছে তো ডেফিনেটলি নেই। দেন হচ্ছে আপনি টেলিভিশন, আমরা কিন্তু এখন খুব কমিয়ে দিয়েছি টেলিভিশন দেখা। সো ফেসবুক আমরা 6.5 কোটি জনগণ, বা আমরা যদি পপুলেশন যারা হচ্ছে আমাদের ফেসবুক ব্যবহার করে, তার মানে এই 6.5 কোটির ওপরে এরা হচ্ছে আমার অডিয়েন্স। ফার্স্ট অফ অল আই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমার বিজনেসটা আমি আসলে কিন্তু টার্গেট করব এই 6.5 কোটি অডিয়েন্সকে। এখন এর ভেতরে আমাদের স্পেসিফিক টার্গেটিং থাকতে পারে, বাট বা আমাদের ব্রড টার্গেটিং থাকতে পারে। বড় বড় ব্র্যান্ডস যারা আছে লাইক জিপি বলেন, বাংলালিংক বলেন, বিকাশ বলেন, তারা কিন্তু চেষ্টা করে যে এই 6.5 কোটিকেই কিভাবে টার্গেট করা যায়। কিন্তু যারা হচ্ছে ছোট ছোট ব্র্যান্ডস বা হচ্ছে ইমার্জিং ব্র্যান্ডস বা যারা হচ্ছে এসএমবি, যারা হচ্ছে স্মল বিজনেস করেন বা যাদের একটা ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, তাদেরও যে অডিয়েন্স সেটাও কিন্তু এখানেই বিলং করে। তো আমাদের মাথায় রাখতে হবে এই 6.5 কোটির ওপরের যে অডিয়েন্স সেটা কিন্তু আসলে আমাদের ফেসবুক অডিয়েন্স, যাদের সাথে আমরা কথা বলবো, যাদের সাথে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব। এবং এরা সবাই কিন্তু বাঙালি। এই কথাটা কেন বললাম এটা আমি সামনে ডিসকাস করব। আচ্ছা, তো অনেক কথা বললাম, আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে নেই। আমি রেদওয়ানুল্লাহ রেজা। আমি এই মুহূর্তে ট্রানশন হোল্ডিংস এর কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি। আপনারা হয়তো বা ট্রানশন হোল্ডিংস সম্বন্ধে জানেন না, মেবি আপনারা শুনেছেন টেকনো, ইনফিনিক্স, আইটেল ডিভাইসেস গুলো। সো সেই ডিভাইসের যে কোম্পানি, ওইটার যে গ্লোবাল টিম, সেই টিমে আমি অ্যাজ এ কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি সেলস, ওদের অ্যাডভার্টাইজিং সেলসে। আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম ই বিজনেস এন্ড কমার্স ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। অ্যান্ড আমার প্রিভিয়াস অর্গানাইজেশন হচ্ছে এইচটিটি পুল, যেটা হচ্ছে আপনার মেটার সেলস পার্টনার বাংলাদেশের। এবং তারা বিগত আরো আরো 42টা দেশে তারা আসলে সেলস পার্টনার হিসেবে ছিল। তবে বর্তমানে এইচটিটি পুল এখন আর ফেসবুক আসলে কোনো সেলস পার্টনার এখন আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নেই। সো ইয়েস, আমি ইউজ টু ওয়ার্ক ডিরেক্টলি উইথ ফেসবুক। দেন আমি বিক্রয়.কম এ কাজ করেছি। আমি ইউএনবি, ইটস এ নিউজ পোর্টাল, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, আমি এজেন্সিতে কাজ করেছি, ডিজিটাল এক্সপ্রেশনস। অ্যান্ড যখন আমি এইচটিটি পুলে ছিলাম, সো আই হ্যাভ কিছু ফেসবুক রিলেটেড কিছু সার্টিফিকেটস আছে যেগুলো পেইড। সো এই সার্টিফিকেটস গুলো আই হ্যাভ অ্যাচিভ। সো ইয়া, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মি। সো লেটস গেট ইনটু দি টপিক। সো আমরা আমাদের আজকের ডিসকাশনের মেইন পয়েন্ট হচ্ছে আমরা কথা বলবো যে কিভাবে আমরা আসলে আমাদের সেলস ফানেলটাকে অপটিমাইজ করব। আচ্ছা, সেলস ফানেলটা আসলে কি সেটা আগে একটু বুঝে নিই। সেলস ফানেলটা হচ্ছে আম, আমরা কি হয় যখন একটা বিজনেস দাঁড় করাই অথবা জবে যাই, প্রথম দিন যখন জবে ঢুকবো, অথবা আমি যখন প্রথম দিন আমি আমার ব্যবসাটাকে দাঁড় করাবো, সেই দিন আমাকে কিন্তু প্রথম কাজটাই হচ্ছে আমাকে অপটিমাইজ করা না। অপটিমাইজেশনটা কিন্তু আসে
থার্ড লেয়ারে আমাকে প্রথম দিনের কাজ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড যে আমি আসলে দুটো জিনিস, আমি কি সেল করব, কোথায় সেল করব, অ্যান্ড দেন কাদের সেল করব, যেটা হচ্ছে সেকেন্ড ডে আসতেছে। অ্যান্ড থার্ড ডে আসতেছে আমরা অপটিমাইজেশনে যাব। সো আমাদেরকে কি সেল করব, আমাদের অপটিমাইজেশনের ফার্স্ট টুল হচ্ছে আমি আসলে কি সেল করব, আমার প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টটার ডিমান্ড কি আসলেই মার্কেটে আছে, দেন হচ্ছে আমি কোথায় সেল করব, আমি কি ফেসবুকে সেল করব, আমি কি গুগলে সেল করব, নাকি আমি টিকটকে সেল করব, নাকি আমি একটা দোকান দিয়ে দোকানে সেল করব, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে বিজনেসের যে গোলটা, এই গোলটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনার বিজনেসের গোল কি, আপনি আসলে বিজনেসে কি অ্যাচিভ করতে যাচ্ছেন, আপনি যখন জবে ঢুকছেন সেটাও কিন্তু আপনার বিজনেসের জন্যই কাজ করছেন। তো সেখানে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার গোলটা কি। সো গোলটা কি, প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার টার্গেট কি, আপনি কি অ্যাচিভ করতে চান। যখন আপনি একটা প্রোডাক্ট শুরু করলেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে ওই প্রোডাক্টটা আসলে আপনাকে টার্গেট করতে হবে যে আপনি এই প্রোডাক্টটা কতগুলো সেল করবেন, 100টা সেল করতে চান, 200টা সেল করতে চান, নাকি 500টা সেল করতে চান। আপনাকে আইডেন্টিফাই করতে হবে, একটা টার্গেট নিতে হবে। এন্ড দেন আসতেছে অডিয়েন্স, আপনি এই টার্গেটটা কাদের মাধ্যমে ফুলফিল করবেন, আপনার অডিয়েন্স। সো আপনার অডিয়েন্সকে কিন্তু সেটা ইনফর্ম করতে হবে যে আপনি এই প্রোডাক্টটা সেল করছেন। সো এই অডিয়েন্সটাকে আপনাকে ওই 6.5 কোটির ভেতর থেকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড দেন রিলেশনশিপ, আপনাকে কিন্তু একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে থ্রু আপনার অডিয়েন্সের সাথে। অডিয়েন্সের সাথে যখন আপনি একটা রিলেশনশিপ ক্রিয়েট করবেন, তখনই কিন্তু আপনি তার সাথে মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলোতে যেতে পারবেন। তখন আপনি তাকে অ্যাড দেখাবেন, আপনার প্রোডাক্টস এর সম্পর্কে তাকে বলবেন, তাদেরকে বলবেন যে আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে। এটা তখন আপনি ভিডিও অ্যাড করবেন, তখন ওই স্ট্যাটিক অ্যাড করবেন। এই সব কিছু করার ফলে যখন তারা প্রোডাক্টটাকে নিবে, তখন কিন্তু আপনি কিছু প্রবলেম ফেস করবেন, আপনি হয়তোবা ডেলিভারিতে প্রবলেম ফেস করবেন, আপনি হয়তোবা ক্লায়েন্ট থেকে ডিসস্যাটিসফ্যাকশন পাবেন, আপনি হয়তোবা মার্কেটিং করার সময় কিছু প্রবলেম ফেস করবেন, ইন্টিগ্রেশনের প্রবলেম ফেস করবেন। সেগুলোকে আইডেন্টিফাই করা, অ্যান্ড দেন যেটা আপনার বিজনেসের জন্য সবচেয়ে বেশি হ্যাম্পার করছে সেটার দিকে ফোকাস করা, যে আসলে আমি কোন প্রবলেমটাকে সর্ট আউট করে ফেললেই আমি আমার প্রোডাক্টের সেলটা বাড়াতে পারবো বা সেলটা করতে পারবো। সো দিস ইজ, আমাকে বিজনেসের গোলটাকে আইডেন্টিফাই করতে হবে, আর এটা করার জন্য আমাকে এই যে 6টা লেয়ার আছে, এই 6টা লেয়ারকে আমার কমপ্লিট করতে হবে। সো আমরা বুঝে নিলাম যে আমাদের অপটিমাইজেশন এন্ডে কিন্তু আমরা এখনো আসিনি, যে আমি আসলে কখন অপটিমাইজ করব আমার ক্যাম্পেইনটাকে বা আমার ফানেলটাকে। সো এবার আমরা চলে আসি যে আমাদের অ্যাচিভিং বিজনেস গোল উইথ ফেসবুক। সো এখন ওই যেটা বলছিলাম যে প্ল্যাটফর্মটাকে আমার বুঝতে হবে। প্রথমে তো আমি কি করব, কোন প্রোডাক্ট সেল করব, কাদেরকে সেল করব, সবই আমি বুঝলাম, আমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করলাম। নেক্সট আসতেছে যে আসলে আমি যে সেলটা করব সেটা কিসের মাধ্যমে করব, ফেসবুকের মাধ্যমে করব। এখন যদি ফেসবুকের মাধ্যমে করতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু একটা গোলটা যেটা, সেটা আপনি হয়তো বা গোল সেট করলেন যে আমি 100টা প্রোডাক্ট সেল করব, রাইট? বাট 100টা প্রোডাক্টের সেল করবো, এটার ভাষা কি ফেসবুক বোঝে? ফেসবুককে তো বোঝাতে হবে যে আমার 100টা সেল মানে কি আসলে। তো সেই জন্য কিন্তু ফেসবুকেরও কিন্তু কিছু প্রেফার্ড রেজাল্ট আছে, রাইট? ফেসবুকের কিন্তু প্রেফার্ড অবজেক্টিভস আছে। সো আপনাকে আপনার অবজেক্টিভের সাথে, আপনার গোলের সাথে কিন্তু ফেসবুককে কানেক্ট করতে হবে, ওকে বোঝাতে হবে যে আমার কাছে সেল মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটে গিয়ে বাই নাও বাটনে ক্লিক করবে। অথবা অনেক যারা কনসালটেন্সি করে থাকেন, তাদের জন্য, আমার জন্য সেল হচ্ছে আমার আমার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা। অনেকের জন্য হচ্ছে যে আমি মেসেঞ্জারে মেসেজ চাই, আমাকে বেশি বেশি মেসেজ করা। যারা হচ্ছে অ্যাপ রিলেটেড বিজনেস করেন, আমার এতগুলো অ্যাপের ডাউনলোড চাই। যারা হচ্ছে সেলস গ্রোথ চান, যারা হচ্ছে যে দেখেছেন যে আমি গত মাসে 100টা সেল করেছি, এখন আমাকে 200টা সেল লাগবে। এই যে আপনি যে 100টা সেল করেছেন, এটা কিন্তু ফেসবুকে জানাতে হবে যে আমি গত মাসে 100টা সেল করেছি। ধর আপনার কোশ্চেন আসতে পারে যে এটা আবার জানায় কিভাবে। এইটা জানানোরই যে ইন্টিগ্রেশনস গুলো, সেটাই আপনারা আমাদের যেই ফেসবুক মার্কেটিং নিয়ে যে পুরো কোর্সটা আমরা করেছি, সেখানে আপনারা ডিটেল জানতে পারবেন। তবে এখন আমরা যে যে বিষয় নিয়েছিলাম, সো আপনাকে কিন্তু ফেসবুকে জানাতে হবে যে আপনি আসলে কত পার্সেন্ট গ্রোথ চান। এন্ড এই কাজগুলো করার জন্য আমরা কিন্তু এখনো অপটিমাইজেশন লেভেলে আসিনি। এই কাজগুলো করার জন্য আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের যে প্রোডাক্টস গুলো আছে সেগুলোকে ভালোভাবে বুঝতে হবে। সেই প্রোডাক্টস গুলো কি, ফেসবুকের কিন্তু অনেকগুলো অ্যাসেটস আছে। এর ভিতরে ফেসবুক একটা অ্যাসেট, ফেসবুকের ভেতরে পেজ একটা অ্যাসেট, গ্রুপ একটা অ্যাসেট, দেন ইভেন্টস একটা অ্যাসেট। সো এই হচ্ছে অ্যাসেটস গুলো। এর পাশাপাশি আপনি ফেসবুকে কিন্তু প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম গুলো কি, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই যে প্ল্যাটফর্মস গুলো, সেগুলো আপনাকে
ভালো করে বুঝতে হবে। অ্যাসেটস এর মধ্যে কিন্তু আরো জিনিস আছে। এটা আমি ফেসবুকের অ্যাসেটস গুলো বললাম, ইনস্টাগ্রামের অ্যাসেটস আছে। আপনি যেখান থেকে ক্যাম্পেইন রান করবেন, সেটা হচ্ছে ফেসবুকে গিয়ে শুধু বুস্ট পোস্ট করলেই কিন্তু সেটা আপনি ফেসবুকের প্রপার অ্যাডভার্টাইজিং অ্যাসেটটা কিন্তু আপনি ফলো করলেন না। আপনাকে কিন্তু বিজনেস ম্যানেজার একটা একটা প্ল্যাটফর্ম আছে, যেটা আপনারা সবাই জানেন। সেখানে কিন্তু অনেকগুলো অ্যাসেটস আছে, আর সেখানে আপনি রিপোর্টিং একটা অ্যাসেটস আছে, অ্যাড ম্যানেজার অ্যাসেটস আছে, ডেটা সোর্সেস অ্যাসেটস আছে। সো এই যে এতগুলো অ্যাসেট, এই অ্যাসেটস গুলো কিন্তু কিন্তু আপনাকে ইউজ করতে জানতে হবে। যখন আপনি এই অ্যাসেটস গুলোকে প্রপারলি ইউজ করতে জানবেন, তখনই কিন্তু আসলে আপনি অপটিমাইজেশন লেভেলে যেতে পারবেন। অপটিমাইজেশন মানে আসলে হচ্ছে আপনি একটা কাজ অনেক দিন যাবত করে যাচ্ছেন, এন্ড দেন আপনি ভাবলেন, আমি একটু সহজ করে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনি একটা জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, যেটা হয়তো বা 2 কিলোমিটার। সেটা আপনি প্রতিদিন সকালে যাচ্ছেন, এন্ড আপনি দেখা গেল যে আপনি সেখানে এই 2 কিলোমিটার পার করতে আপনি 2 ঘন্টা সময় লাগে, রাইট? আপনি প্রতিদিন যাচ্ছেন। দেন আপনি একদিন চিন্তা করলেন, আমি যদি এই রোডটা ফলো না করে এই রোডটা ফলো করি, তাহলে আমার এই 2 ঘন্টার সময়টা 2 কিলোমিটারের জন্য সেটা হয়তো বা 1.5 ঘন্টা হয়ে যাবে। আরো কিছুদিন পরে আপনি আরেকটা ওয়ে বের করলেন। এই যে ওয়েজ গুলো বের করা, সেটাই হচ্ছে সময়ের সাথে সাথে অপটিমাইজ করা, সময়ের সাথে সাথে আপনার ক্যাম্পেইনকে বেটারের দিকে নিয়ে যাওয়া। এখন আপনাদের হয়তো কোশ্চেন, আমি তাহলে প্রথম দিনই কেন ওই ওই রোডটা ফলো করি না, যেখানে আমাকে 30 মিনিট নিয়ে যাবে? আপনি যেতে পারেন। আপনি কিভাবে যাবেন? তখন আপনি অ্যাসেটস গুলোর যদি প্রপার নলেজ আপনার থাকে, আপনি অবশ্যই যেতে পারবেন 30 মিনিটসে। কিন্তু তার মানে এই না যে 30 মিনিটস মানেই ক্যাম্পেইনটা অপটিমাইজেশন শেষ। তখন এটাকে 20 মিনিটসও আনা যাবে, তখন এটাকে 10 মিনিটসও আনা যাবে। সো অপটিমাইজেশনের কোনো শেষ নেই। ইটস অল অ্যাবাউট টাইম অ্যান্ড লার্নিং। আপনি যত বেশি অ্যাসেটস প্ল্যাটফর্মের ব্যবহার জানবেন, ব্যবহার করবেন, তত আপনার ক্যাম্পেইন কিন্তু অপটিমাইজড হবে। সো আমরা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি, যেমন ক্যাটালগ দেখতে পাচ্ছি। সো আপনারা জানেন ক্যাটালগ কি? ক্যাটালগ হচ্ছে যে যেখানে আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইট লাগবে না, আপনারা হয়তো বা ফেসবুকে আপনারা হয়তো বা কিছু প্রোডাক্টের লিস্ট ফেসবুকে আপলোড করেছেন। সো ফেসবুক ওইটার উপরে বেস করে আপনার অডিয়েন্সকে তাদের প্রেফার্ড অ্যাডস গুলো বা প্রোডাক্ট গুলো তাদেরকে দেখাচ্ছে। অডিয়েন্স কাস্টমাইজেশন, এই যে আমরা কাস্টম অডিয়েন্স বলি, লুকালাইক অডিয়েন্স বলি, দেন হচ্ছে এদেরকে এক্সক্লুড করা বলি, ইনক্লুড করা বলি। এই কাস্টমাইজেশন গুলো আপনাকে করতে হবে টু অপটিমাইজ। এক্সক্লুড অ্যাসেটস, আপনাকে বুঝতে হবে যে কোন অ্যাসেটটাকে আপনাকে এক্সক্লুড করে দিতে হবে। সরি, এক্সক্লুসিভ। সো এক্সক্লুসিভ অ্যাসেটস গুলো, যেমন কিছু কিছু এক্সক্লুসিভ অ্যাসেটস আছে যেগুলো আমরা ব্যবহার কিন্তু করি না। যেমন আমরা কিন্তু পিক্সেল ব্যবহার করি না, খুব কম মানুষই আছি আমরা যারা পিক্সেল ব্যবহার করি। আই উড ডেফিনেটলি সাজেস্ট, যাদের আপনারা ছোটখাটো হোক ওয়েবসাইট আছে, আপনারা পিক্সেল ব্যবহার করুন। আপনি যত আপনি যদি পিক্সেল ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার আপনার ওয়েবসাইট বা ফেসবুক, আপনার পেজ বা আপনার বিজনেস ম্যানেজার তত বেশি নলেজেবল হবে আপনার প্রোডাক্টের ব্যাপারে, আপনার অডিয়েন্সের ব্যাপারে। তখন সে তত বেশি কিউরেট অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা দেখাতে পারবে, তত বেশি অপটিমাইজড ওয়েতে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে দেখাতে পারবে। এন্ড দেন কাস্টমার কনভার্সন রুলস। সো এই যে আপনাদের কাস্টম যে কনভার্সন রুলস গুলো, যেমন হচ্ছে আপনি বলে দিলেন যে আমার $2 বিনিময়ে আমি একটা অর্ডার চাই, $1 বিনিময়ে আপনি একটা অর্ডার চাই। এই যে কাস্টম যে কনভার্সন রুলস গুলো, সেগুলো কিন্তু আপনাকে বিজনেস ম্যানেজারে গিয়ে, আপনাকে ইভেন্টসে গিয়ে এই কাস্টম রুলস গুলো সেট করে দিতে হবে। সো এখন আপনাদের অনেক কোয়েশ্চেন আসতে পারে যে এগুলো আসলে হ্যান্ড জোন দেখালে হয়তো বা ভালো হতো। সো এগুলো এক একটা অ্যাসেটস মোস্টলি দেখা গেছে যে আমি যদি আপনাকে দেখাতে যাই, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। যেই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে ডিটেইলে বলে দিয়েছি, ডিটেইলে হ্যান্ড জোন ধরে ধরে দেখিয়ে দিয়েছি। সো আসলে যখন যদি আমি আপনাকে এক্সক্লুসিভ অ্যাসেট যে পিক্সেল কিভাবে ব্যবহার করতে হয়, এসডিএ কিভাবে ব্যবহার করতে হয়, ডেফিনেটলি অ্যাজ এ মার্কেটিয়ার, ফেসবুক মার্কেটিয়ার, ইট ইউ ডেফিনেটলি নিড টু নো। যেটা কিনা আপনারা আমাদের কোর্সে দেখতে পাবেন। সো লেটস নাও উই হ্যাভ দি ফানেল, যেটাকে আমরা বলছিলাম যে আমরা আমাদের ফানেলটাকে কিভাবে অপটিমাইজ করব। ফানেলকে অপটিমাইজ করার আগে আগে ফানেলটা কি সেটা তো বুঝতে হবে। ফানেলটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। সো দিস ইজ ফানেল। এখন ফানেলের আবার 3টা ভাগ আছে: আপার ফানেল, মিড ফানেল, লোয়ার ফানেল। এই যে অ্যাওয়ারনেসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি আপার ফানেল। কনসিডারেশনটাকে আমরা বলে থাকি মিড ফানেল। কনভার্সনটাকে বলে থাকি আমরা লোয়ার ফানেল। এই যে আপার ফানেল অ্যাওয়ারনেস, এখানে কারা বিলং করে? এখানে বিলং করে হচ্ছে, আমি যদি ফেসবুকের ভাষায় বলি, তাহলে এখানে বিলং করে হচ্ছে রিচ। আপনারা নিশ্চয়ই যখন বিজনেস ম্যানেজারে গিয়েছেন, আপনারা দেখেছেন যে সেখানে রিচ নামে একটা 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 অবজেক্টিভস আছে, সেখানে অ্যাওয়ারনেস নামে একটা অবজেক্টিভ আছে। সো সেখানে ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন নামে একটা অবজেক্টিভ আছে। সো এরা হচ্ছে আসলে এই আপার ফানেলে বিলং করে, এবং এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে যে আপনি বিং আ মার্কেটিয়ার বা ডিজিটাল মার্কেটিয়ার, এখান থেকে আপনি
আপনার কখনই আশা করা উচিত না যে এখান থেকে আমি সেল জেনারেট করব। এখান থেকে আপনার আশা করা উচিত যে এখান থেকে যদি আমি কোনো ক্যাম্পেইন রান করি, এই আপার ফানেল থেকে আমার যে অবজেক্টিভস গুলো আছে, আমার উদ্দেশ্য হচ্ছে বা আমার অবজেক্টিভ হচ্ছে যে আমি আমার প্রোডাক্ট সম্বন্ধে বেশি থেকে বেশি মানুষকে জানাবো। কত বেশি মানুষকে জানানো যায় যে আমার একটা বিজনেস আছে বা আমার একটা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, যে এইটা হচ্ছে আপনার যে এই যে 6.5 কোটি ফেসবুকের অডিয়েন্স, এদেরকে যত বেশি জানানো যায় আপনার ওই বাজেটের মধ্যে। সো আপনি যত বেশি জানাবেন, এর ভেতরে যারা যারা আপনার এই প্রোডাক্টটাকে পছন্দ করবে বা করছে, হয়তোবা পরবর্তীতে সে আপনাকে খুঁজে বের করবে, অথবা আপনার পরবর্তী কোনো অ্যাড দেখলে সে কিন্তু ইনস্ট্যান্টলি কিনে নিবে। ইউজুয়ালি একটা নতুন প্রোডাক্ট বা নতুন ব্র্যান্ডকে কিন্তু সাধারণভাবে মানুষ ট্রাস্ট করতে চায় না। তো যদি আপনি ওই ট্রাস্ট বিল্ডিং যেটাকে বলে, যেটাকে আমরা অনেক সময় বলি টপ অফ দ্য মাইন্ড, যে মানুষের মাথায় আজকে যদি আপনারা যদি আম, আম, নগদ শব্দটা শোনেন, এখন কিন্তু নগদ বলতে আমরা ক্যাশ বুঝি না, এখন নগদ বলতে আমরা মাথায় ঢুকে যায় হচ্ছে আমরা বলছি যে ওই যে এমএফএস যে কোম্পানিটা আছে তার কথা বলতেছি, রাইট? আমরা এখন যখন আপনার আহ, গ্রামীণ ফোন বলি, সো গ্রামীণ ফোন বলতে কিন্তু আমাদের মাথায় এখন এটা আসে না যে যে গ্রামের কোনো ফোনের কথা বলছে। না, আমাদের গ্রামীণ ফোন বললে কিন্তু গ্রামীণ ফোন কোম্পানির কথাই মাথায় আসতেছে। এটা কেন আসতেছে? কারণ এরা এই গত 15-20 বছর যাবত আমাদের শুধু অ্যাওয়ারনেস করছে কোথায়? টেলিভিশনে, আপনার নিউজ পোর্টালে, সরি নিউজ, আমাদের যে নিউজ গুলো থাকে, নিউজ পেপার্স গুলো, দেন হচ্ছে ব্রোশিয়ার। আপনি যদি চিন্তা করেন 90s এর সময়, বা 90s বলবো না, 2000 এর সময় কিন্তু তখন ফেসবুক ছিল না। ফেসবুক তো এত পপুলার 2005 এর পরে বা 6 এর, ইভেন 7-8 এর পরে ফেসবুক এসেছে। তখন কিন্তু প্রচুর, তারা কিন্তু ক্রিকেট খেলা হোক বা যে কোনো মুভি হোক, মাঝখানে একের পর এক অ্যাড দিয়েই যেত। তো এই যে মিডিয়া গুলো, এই যে রেডিও, টিভি, এরা কিন্তু কখনো সবসময় আপার ফানেলে কাজ করে, এই অ্যাওয়ারনেস লেভেলে কাজ করে। এরা কিন্তু কনসিডারেশন বা কনভার্সন লেভেলে কাজ করতে পারবে না, কজ এই মিডিয়াটা আসলে ওইভাবে তৈরি করা হয়নি। বাট ফেসবুক হ্যাজ এ ব্লেসিং, যে ফেসবুকে আমি অ্যাওয়ারনেসও করতে পারছি, কনসিডারেশনও করতে পারছি, কনভার্সনও করতে পারছি। তো আমরা অ্যাওয়ারনেস কি বুঝলাম, যেটা হচ্ছে আপার ফানেল। এখন আমরা চলে যাব কনসিডারেশন। কনসিডারেশনটা কি? এই যে আমরা যে অ্যাডস গুলো দেই, এই অ্যাডস গুলোর সাথে আমাদের অডিয়েন্স আমাদের সাথে যেভাবে ইন্টারেক্ট করে, কিভাবে ইন্টারেক্ট করে? আমরা কখনো কখনো দেখেছি যে তারা লাইক দেয়, কখনো কখনো দেখেছি তারা শেয়ার করে, কখনো কখনো দেখেছি তারা কমেন্ট করে। এইটুকুই কিন্তু কনসিডারেশন না, কনসিডারেশনের ভেতরেও কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন আপনি একটা ভিডিও আপলোড করলেন, একটা ভিডিও প্রমোট করলেন, এই ভিডিওটা যখন কেউ ক্লিক করে দেখে, এটা একটা কনসিডারেশন। কেউ যখন আপনার ভিডিওর সাথে কোনো ধরনের ইন্টারাক্ট করে, সেটাও কিন্তু এক ধরনের কনসিডারেশন। আপনি একটা লিঙ্ক দিলেন, লিঙ্কে ক্লিক করলো, লিঙ্কে ক্লিক করে একটা পেজে গেল, কনসিডারেশন। আপনি একটা মেসেঞ্জারে একটা বাটন দিলেন, ক্লিক করলো, সে মেসেঞ্জারে আসলো, কনসিডারেশন। তো এই যে অবজেক্টিভস গুলো, এগুলো সবই কিন্তু হচ্ছে কি? কনসিডারেশন, আই মিন মিড ফানেল। সো এই যে মিড ফানেলের কথা বললাম আপনাকে, এই মিড ফানেলে আপনি কি চাচ্ছেন আপনার অডিয়েন্সের কাছে, সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি কি আপার ফানেলে যাবেন নাকি মিড ফানেলে যাবেন? আপনি কি চাচ্ছেন যে আপনার প্রোডাক্ট সম্বন্ধে সবাই অনেক জানুক, নাকি আপনি চাচ্ছেন যে আমি কনসিডার করবো সবাই আমাকে লাইক দেখ, শেয়ার দেখ, কমেন্ট দেখ, আমার ভিডিওটা দেখুক? এখন একটা কোয়েশ্চেন আপনাদের কাছে আসতেই পারে, যে এই দুটোর মধ্যে আমি আসলে কোনোটাই চাই না, আমি চাই সেল। আমি চাই আমার প্রোডাক্ট সেল হবে, আমার বেশি থেকে বেশি প্রোডাক্ট সেল হবে। তাহলে কি আমি শুরুতেই এই যে কনভার্সন, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো, যার কাজই হচ্ছে যে সেল জেনারেট করা, তাহলে আমরা শুরুতেই কনভার্সন শুরু করে দিই? শুরু করে দিলেই তো আমার সেল জেনারেট হয়ে গেল? না। তাহলে আপনার আসলে ক্যাম্পেইন কিন্তু আর অপটিমাইজ হলো না। তখন হ্যাঁ, আপনি হয়তো সেল জেনারেট করতে পারবেন। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরে নিলাম আপনি একটা নতুন ওয়েবসাইট, আপনি নতুন নতুন ব্যবসা শুরু করলেন, বা আপনি একটা ফেসবুক পেজ আছে, আপনি কি করলেন? প্রথম দিনই কনভার্সন ক্যাম্পেইন দিয়ে সেল জেনারেট করার জন্য ক্যাম্পেইন রান করে দিলেন। ফেসবুকের কোনো আইডিয়া নাই যে এই পেজটা বা এই ওয়েবসাইটটা আসলে কি করে, বা এর অডিয়েন্সটা আসলে কারা, কারা আসলে এই পেজটাকে পছন্দ করে। কোনো আইডিয়া নেই তার। সে কি করবে? আপনার চয়েস মতো র্যান্ডম মানুষকে দেখানো শুরু করে দিবে। তখন হয়তো বা সেল কিছু জেনারেট হবেও। তখন দেখবেন যে আপনার এক একটা সেল জেনারেট করতে $5 $10 লেগে যাচ্ছে। তখন আপনার কাছে মনে হবে যে না, ক্যাম্পেইনটা আসলে ভালো হয়নি। অন দি আদার হ্যান্ড, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিয়ার, তারা কি করে? তারা প্রথমে এই যে 6.5 কোটি অডিয়েন্স, তার ভেতর থেকে আইডেন্টিফাই করে যে আমার অডিয়েন্স কজন। সে দেখলো যে আমার অডিয়েন্স হচ্ছে 50 লাখ। এই 50 লাখকে যদি আমি টার্গেট করতে যাই, আমার চলে যাবে $5,000। $5,000 আমার কাছে এখন নাই। আমি তাহলে একটা কাজ করি, আমার টোটাল আছে $500। এর ভেতরে আমি কি করব? $300 আমি
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, যেখানে হয়তো বা আমি 5 লাখ মানুষকে টার্গেট করতে পারবো। সো সে কি করলো, 5 লাখ মানুষকে অ্যাওয়্যার করলো যে আই এম হেয়ার, আমি চলে আসছি, আমার একটা প্রোডাক্ট আছে। আচ্ছা, দেন দেখা গেলো যে 5 লাখ মানুষ, এই 5 লাখ মানুষ হয়ে গেল, তার মানে 5 লাখ মানুষ কি আমার প্রোডাক্টটা কিনছে? না। ফেসবুক কিন্তু অ্যাটলিস্ট আইডেন্টিফাই করেছে যে এর ভেতরে আসলে কারা কারা আপনার প্রোডাক্টটাকে পছন্দ করেছে। কেন? ফেসবুকের অ্যালগোরিদম এমন ভাবেই কাজ করে, তারা কিন্তু অডিয়েন্সের বিহেভিয়ার অ্যানালাইসিস করে। তারা বোঝে যে আপনি যদি ধরে নেন আপনার একটা ঘড়ির আপনার একটা পেজ আছে, সো তারা দেখবে যে এই এই মানুষটা গত আপনার পেজ না বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট না, গত 1 সপ্তাহ যাবত বিভিন্ন ধরনের ফেসবুকে আহ, ঘড়ির পেজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা ঘড়ির অ্যাডস গুলা ক্লিক করে বেড়াচ্ছে। ওই সময় সে আপনারই অ্যাডটা দেখলো, এই অ্যাওয়ারনেস অ্যাডটা দেখলো। দেখার পরে সে কি করলো, সে আপনার ঘড়ির অ্যাডটা তো ক্লিক করলো। তার মানে ফেসবুক কিন্তু বুঝে গেল যে এই মানুষটা একটা পসিবল অডিয়েন্স। তখন যখন আপনি তার জন্য কনসিডারেশন ক্যাম্পেইন বা কনভার্সন ক্যাম্পেইন করে থাকেন, তখনই কিন্তু ফেসবুক আপনাকে, যখন আপনি টার্গেট করবেন, তখন কিন্তু ওই ওই মানুষগুলোকে টু বি এক্সাক্ট টার্গেট করতে পারেন। তখন হয়তো আপনি পরের $100 বা $200 যখন আপনি খরচ করতেছেন, তখন কিন্তু আসলে দেখবেন যে ফেসবুক আপনাকে র্যান্ডম আজে বাজে মানুষের মানুষের কাছে অ্যাডটা দেখাচ্ছে না। তখন ফেসবুক দেখাচ্ছে ওই ওই মানুষগুলাকে যারা যারা আসলে কিনা আপনার এই প্রোডাক্টস গুলোকে, আপনার প্রোডাক্টস গুলোকে পছন্দ করেছে। সো কনভার্সনে আমরা দেখতে পাই যে আমরা ক্যাটালগ সেলস দেখতে পাই, আমরা দেখতে পাই কনভার্সনে যে অবজেক্টিভস গুলো, আমরা ক্যাটালগ সেলস দেখতে পাই, আমরা কনভার্সন দেখতে পাই, স্টোর সেলস দেখতে পাই। এগুলো কি আসলে? আমি একটু সহজভাবে বলে দিই। সেটা হচ্ছে যে কনভার্সন হচ্ছে যে আপনার কাজ হচ্ছে আপনি বাই নাও বা যে কোনো একটা বাটন দিয়ে দিবেন, সে ক্লিক করবে, ওয়েবসাইটে যাবে, এবং ওয়েবসাইটের কোনো একটা বাটন, কোনো একটা ফাইনাল, যেমন হচ্ছে যে আপনার পে নাও বা একদম ফাইনাল যে এন্ডটা আসে, লাইক আমরা যেখানে পেমেন্ট করি, সেটাকে কনভার্সন বলে থাকে। ক্যাটালগ সেলস কি? ক্যাটালগ সেলস হচ্ছে ইটস এ স্মার্ট টুল। ওই যে বলছিলাম, আপনারা যদি আপনাদের প্রোডাক্টের লিস্ট, হতেই পারে যে আপনাদের হয়তো বা ইয়ে নেই, ওয়েবসাইট নেই, আপনাদের শুধু ফেসবুক পেজ আছে। সো তখন আপনারা কি করতে পারেন, যদি ফেসবুক ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আমি সাজেস্ট করব আপনারা যখন পিক্সেল আপলোড করছেন, তখন কিন্তু আপনারা ইজিলি আপনাদের ওয়েবসাইটে যত প্রোডাক্টস গুলো আছে এগুলো ফেসবুকের সাথে ফেচ হয়ে যাচ্ছে। আর যাদের ওয়েবসাইট নেই, তারা কি করবেন, তারা হচ্ছে গুগল স্প্রেডশিট দেখতে পাবেন, অথবা ফেসবুকের ভেতরে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টস গুলোর ইনফরমেশন ছবি সহ ডিটেল দিতে পারছেন। সো দিয়ে আপনারা ক্যাটালগ বানাবেন। সো পুরো ক্যাটালগে হয়তো দেখা গেল যে আপনি 100টা প্রোডাক্ট আপলোড করেছেন। এই 100টা প্রোডাক্টকে তখন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেটে করবেন। যেমন যেমন আমি যদি ক্লোদিং নিয়ে বলি, আপনি হয়তো তখন 5টা জেন্টস, 10টা, 5টা জেন্টস নিয়ে একটা একটা প্রোডাক্ট বানালেন। দেন হচ্ছে আপনি আহ ইয়ে নিয়ে কি বলে উইমেন্স দের প্রোডাক্ট নিয়ে একটা প্রোডাক্ট সেট বানালেন। এন্ড দেন যেই যেই ক্যাটালগটা আপনি আলাদা করে প্রমোট করতে চাচ্ছেন সেটাকে প্রমোট করে দিলেন। তখন অডিয়েন্স কি করবে, এই 10টা 15টা প্রোডাক্টের ভিতরে ফেসবুক তাদেরকে ওই প্রোডাক্টটাই দেখাবে যার যেটাতে ইন্টারেস্ট। তখন কিন্তু ফেসবুক ওই 10টার 10টাই সবাইকে দেখানো শুরু করবে না গণহারে। সো দিস ইজ কল্ড ক্যাটালগ সেলস। এন্ড স্টোর সেলস হচ্ছে যারা কিনা চান যে আপনাদের শপে আপনাদের অডিয়েন্স গুলো আসুক। শপে আসানোর জন্য আপনাদেরকে একটা একটা টুল ইউজ করতে হবে, যেটা কিনা আপনার, যদি আপনার দোকানে যদি আপনার নিজের কোনো সিস্টেম জেনারেট করা থাকে, তখনই আসলে এটা আইডেন্টিফাই করা যায়। বাট ইয়েস, আপনি স্টোর লোকেশন দিয়ে কিন্তু, ওইটা যদি না থাকে, স্টোর লোকেশন দিয়ে আপনার ক্যাম্পেইন রান করতে পারছেন। সো দিস ইজ দি ফানেল স্ট্রাকচার, যে হাউ ফানেল ওয়ার্কস। সো আমরা এই ফানেল স্ট্রাকচারটা যদি ফলো করি, তখন কিন্তু আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটাকে পাবো। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলছিলাম, এখানে আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, অ্যাওয়ারনেস এর আন্ডারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, কনসিডারেশন আন্ডারে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, সো কনভার্সন আন্ডারে কনভার্সন, ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক। সো দিজ আর দি অ্যাকচুয়ালি আপনার ফানেলস, যেটাকে আবার ইন্ডিভিজুয়াল অবজেক্টিভে কিন্তু ভাগ করেছে। সো ফানেল আপনি আইডেন্টিফাই করলেন যে হ্যাঁ, আমি আমি মিড ফানেলে যাব, আমি আমি কনভার্সন না, আমি কনভার্সন ফানেলে যাব, আমি লোয়ার ফানেলে যাব। কিন্তু আপনাকে কিন্তু অবজেক্টিভটাও আইডেন্টিফাই করতে হবে যে আপনি আসলে কি এক্সপেক্ট করতেছেন আপনার অডিয়েন্সের কাছে। আপনি কি, আমি ফর এক্সাম্পল আজকাল অনেক লয়ার্সরা বা ডক্টরসরাও কিন্তু ক্যাম্পেইন রান করে থাকে। সো তাদের জন্য আসলে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, লিড জেনারেশন ইজ আ ভেরি গুড গুড সলিউশন ফর দেম, যারা হচ্ছে ফেসবুক ভিত্তিক বিজনেস করছেন। অনেকেই, আপনারা মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে আপনারা ট্রাফিক বেসড ক্যাম্পেইন করেন বা এঙ্গেজমেন্ট পেইন গুলো করেন, লাইক শেয়ার এই ক্যাম্পেইন গুলো করেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, দিস আর সাম অফ দি টিপস, নট নেসেসারি ইউ উইল হ্যাভ টু ফলো, ইউ নো বেটার দেন মি, বিকজ আপনারাই বিজনেস করছেন, আপনারা প্রোডাক্ট ইউজ করছেন আপনাদের। বাট অ্যাটলিস্ট যেহেতু আমি যেহেতু ফেসবুকটা নিয়ে কাজ করছি, তো ফেসবুকের
ফেসবুকের কোন প্রোডাক্টটা কোন কাজে লাগে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো মেসেজেস, সো আপনারা মেসেজেস ক্যাম্পেইন করতে পারেন যারা ফেসবুকে আছে। যাদের ওয়েবসাইট আছে, আই উড ডেফিনেটলি সাজেস্ট যে আপনারা চেষ্টা করবেন যত আপনার আপনারা আপনাদের 100% বাজেটের ভেতরে সব সময় 20 থেকে 30% বাজেট অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনে রাখবেন। অ্যান্ড দেন ম্যাক্সিমাম বাজেট আপনি খরচ করেন কনভার্সনে। বাট আপনি যদি একেবারেই আপার ফানেল এবং মিড ফানেল না করেন, নিউ অডিয়েন্স কিন্তু আপনি পাবেন না। আপনার সিস্টেম কিন্তু বুঝবে না যে আসলে, বিকজ আমাদের এভরি উইকে আমাদের অডিয়েন্সের বিহেভিয়ার চেঞ্জ হয়, যেহেতু আমাদের দেশে অনেক ইভেন্টস হয়, অনেক অনেক অকেশনস আছে। তো এই সবকিছু কিন্তু ইউজারদের কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়। আর স্বাভাবিকভাবে একজন ইউজারের কিন্তু বা একজন বায়ারের কিন্তু 1 থেকে 2 সপ্তাহের বেশি একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট থাকে না। সে ততদিনে হয় আপনার থেকে কিনে ফেলছে, নাহলে বাইরে থেকে কিনে ফেলছে। সো আপনাকে কিন্তু এই অডিয়েন্স গুলোর ইন্টারেস্টটা রেগুলার বেসিসে আইডেন্টিফাই করতে হবে, বুঝতে হবে। আচ্ছা, সো এখন আমরা যদি দেখি যে অ্যাডস ম্যানেজার ক্যাম্পেইন স্ট্রাকচার, সো ইট ইজ ভেরি সিম্পল। আমরা সবাই জানি ক্যাম্পেইন করতে হবে, যেটাখানে আমাদের একটা দুইটা অ্যাডসেট দিয়ে দিতে হবে, অ্যাডস দিতে হবে। সো হোয়াট ইজ দ্য বিগ ডিল? দ্য বিগ ডিল ইজ হিয়ার ইন মোস্ট কেসেস আমরা যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে ইদার একটা অ্যাডসেট দিয়ে দিই, একটা অ্যাড দিয়ে দিই, অথবা একটা দুইটা অ্যাডসেট দিয়ে দিই, দুইটা অ্যাড দিয়ে দিই। কিন্তু যেটা হয় কি, ফার্স্ট অফ অল, ফার্স্ট সাজেশন হচ্ছে যখন আপনারা ক্যাম্পেইন করবেন চেষ্টা করবেন সিবিও মডেলে করা, হুইচ ইজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা কি? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন, তখন সেটা ক্যাম্পেইন লেভেল থেকে আসলে ডিসাইড হয় বাজেটটা কোথায় যাবে। আপনার ধরে নিলাম $20 বাজেট আছে, এই $20 বাজেটের যেটা হয় যে এই $20টা আসলে তখন যদি আপনি সিবিওতে যান, ক্যাম্পেইন লেভেল থেকে ডিসিশন হয় যে আমি শুরুটা হয়তো বা আপনার $10 করে হবে। $10 হচ্ছে অ্যাডসেট, ফার্স্ট অ্যাডসেটের জন্য, $10 সেকেন্ড অ্যাডসেটের জন্য। বাট যখন সময় যেতে যেতে সিস্টেম যখন মনে করবে যে প্রথম অ্যাডসেট থেকে দ্বিতীয় অ্যাডসেট ভালো পারফর্ম করতেছে, তাহলে দ্বিতীয় অ্যাডসেটটাকে বেশি অ্যামাউন্ট দিয়ে দিই। তখন যেটা হয়তো হয়তোবা দেখা যাবে যে প্রথম অ্যাডসেটটা $2-3 খরচ করেছে, বাট সেকেন্ড অ্যাডসেটটা তখন $15 $17 খরচ করে ফেলেছে। সেম গোজ উইথ দি অ্যাডস। এই যেখানে আমরা 4টা অ্যাডস দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু সেম। সো আমরা যদি সিবিও মডেলে না গিয়ে এবিও মডেলে চলে যাই, তখন কিন্তু তখন ইকুয়ালি খরচ হতে থাকবে। ইভেন যদি অ্যাডসেটটা খারাপও হয়, ভালো পারফর্ম নাও করতে থাকে, সিস্টেম মনে করবে আপনি বোধহয় চাচ্ছেন যে ওর দুইটা অ্যাডসেট থেকে ইকুয়ালি আপনি বাজেট স্পেন্ড করতে। তো সেক্ষেত্রে অ্যাডস এর ক্ষেত্রেও আপনারা এরকম মাল্টিপল অ্যাডস দিবেন, যেই অ্যাডসটা ভালো কাজ করবে সেটাকে বেশি বেশি প্রমোট করবে এবং সেখানে বেশি বেশি স্পেন্ড করবে। তো এই স্ট্রাকচারটা আপনারা যদি মাথায় রাখেন, তাহলে দেখবেন যে বেটার রেজাল্ট আসার চান্সেস অনেক অনেক হাই। বিকজ ইভেন আমরা যখন বিক্রয়.কমে ছিলাম, তখন আমরা প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করতাম। তো তখন আমরাও দেখতাম যে আমাদের কাছে 15, 20টা, 30টা, 100টা বা 1000টা প্রোডাক্টও থাকতো। তখন আমরা কিন্তু এইসব মডেলস গুলো ইউজ করতাম, বিকজ ডেফিনেটলি যে আমার দরকার সেল, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমি কিভাবে সেলটা জেনারেট করব। ডেফিনেটলি হ্যাঁ, এখানে কিছু হ্যাকস আছে। যেমন আপনাদের অনেকের মনে হতে পারে যে মনে হতে পারে, এটা ট্রু, যে কম দামি প্রোডাক্ট গুলো বেশি সেল হয়। আবার দেখা গেছে যে দামি সেলগুলো প্রোডাক্টস গুলো কম সেল হয়। কিন্তু ইউজুয়ালি কম দামি প্রোডাক্টস গুলোতে প্রফিট কম, দামি প্রোডাক্ট গুলোতে প্রফিট বেশি। ট্রু, এটা আমাদের সাথেও হয়েছে। তখন আমরা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে গিয়েছি। তখন আমরা কি স্ট্র্যাটেজি করতাম? তখন আমরা দামি প্রোডাক্টস গুলোর জন্য একটা আলাদা ক্যাম্পেইন করতাম, কম দামি প্রোডাক্টস গুলোর জন্য একটা আলাদা ক্যাম্পেইন করতাম। আবার অনেক সময় দেখা গেছে যে টপ 5 বা 10 প্রোডাক্টস আমরা আইডেন্টিফাই করতাম, যে আমার গত 1 সপ্তাহে সবচেয়ে বেশি সেলিং টপ 10 প্রোডাক্টস কোনগুলো, আমি সেগুলাকে দিয়ে একটা আলাদা ক্যাম্পেইন করব বা একটা আলাদা অফার ছাড়বো। সো দিজ আর দ্য সাম অফ দি অ্যাকশনস যেটা কিনা আপনাকে করতে হবে। এবং এইটা করার জন্যই কিন্তু আপনাকে কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে, ডেটাকে অ্যানালাইসিস করতে হবে। আপনাকে দেখতে হবে যে সিস্টেমে, এবং সেই যেটা আপনাকে সিস্টেমে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে আরওআই ক্যালকুলেট করতে হবে, আরওএএস ক্যালকুলেট করতে হবে। সো এগুলোর ডিটেইলে আসলে অনেক 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 বড় ডিসকাশন আছে, যেগুলো আপনারা দেখতে পাবেন। তবে ইন দ্য মিন টাইম আমার মনে হয় যে আমরা আহ যদি এখন আমরা, হ্যাঁ, সো আমরা ছিলাম হচ্ছে যে আমাদের অ্যাডস ম্যানেজার ক্যাম্পেইন স্ট্রাকচার। ওকে, সো এখন চলে আসলাম ক্রিয়েটিভ ফাউন্ডেশন। ক্রিয়েটিভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা খুব বেশি বলবো না, বিকজ এখানে অনেক কিছু বলার আছে, বলতে গেলে আসলে শেষ হবে না। বাট কিছু টিপস এবং কিছু 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 ফ্যাক্টরস যেটা কিনা ফেসবুক বলেছে, ফেসবুক চায় যে আপনারা এভাবে করেন। আমরা অনেক সময় কি করি, অনেক সুন্দর সুন্দর পিকচার দিই, বাট দিন শেষে রেজাল্ট পাই না। রিজনটা হচ্ছে
রেজাল্ট আপনি তখন পাবেন যখন ফেসবুক যেই ধরনের পিকচার আপনার কাছে এক্সপেক্ট করে বা ভিডিওস এক্সপেক্ট করে। তো ফেসবুকের কিন্তু নিজস্ব কিছু কিছু গাইডলাইন আছে। আমরা এই সুন্দর সুন্দর ক্রিয়েটিভস গুলো ফেসবুকের গাইডলাইনের মধ্যে যদি করি, তখন কিন্তু রেজাল্টটার পরিমাণটা অনেক বেড়ে যায়। এই যে অপটিমাইজেশনের কথা আসছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অপটিমাইজেশন। আপনাকে বুঝতে হবে যে আমি কোন ক্রিয়েটিভটা দিব এবং সেটা কতটুকু ফেসবুক গাইডলাইনের সাথে যাচ্ছে। ওকে, সো দিজ আর ফোর ভেরি বেসিক অ্যান্ড ইউ মাস্ট ডু ইট, যেটা হচ্ছে হোয়াট আর দ্য মোবাইল ফার্স্ট প্রিন্সিপালস। মনে রাখবেন আমাদের দেশে কিন্তু ফেসবুক ইউজার, ম্যাক্সিমাম ইউজার কিন্তু মোবাইলে। সো মোবাইলের জন্য আপনাকে ক্রিয়েটিভটা বানাতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হয় এমন ক্রিয়েটিভ বানাতে হবে। যদিও আমরা ক্রিয়েটিভস গুলো বানাই হচ্ছে ডেস্কটপে, মাথায় রাখতে হবে যে আমার এই ক্রিয়েটিভ বা আমার এই অ্যাডসটা কিন্তু মোবাইলে দেখবে। সো সেখানে কি করতে হবে আপনাকে, আপনাকে শোকেস ইউর ব্র্যান্ড আর্লি। সো আমরা যেটা হয়, আমরা ইউজুয়ালি আমাদের একটা টেন্ডেন্সি আছে যেটা আমরা টিভি থেকে দেখে দেখে অভ্যস্ত, যে পুরো একটা দেখি, শেষে হচ্ছে ব্র্যান্ডের লোগোটা দিয়ে দিই, রাইট? আমরা কিন্তু এইটা কিন্তু আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত, কিন্তু না, ফেসবুক বলছে যে না, ফেসবুক বলছে যে তুমি শুরুটাই করো তোমার ব্র্যান্ডের লোগো দিয়ে। যেমন আপনার যদি একটা ভিডিও হয় 5 থেকে 10 সেকেন্ডের, আপনি সেখানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার ভিডিও, আপনার লোগোটা। সো ফেসবুক সাজেস্ট করছে যে আপনি প্রথম 3 সেকেন্ডস এর মধ্যে আপনার, এটা ভিডিওর ক্ষেত্রে, আপনার ব্র্যান্ডটাকে শোকেস করেন। আর আপনি যখন কোনো ক্রিয়েটিভ দিচ্ছেন, আপনি রাইট কর্নারে, লেফট কর্নারে, যে কোনো জায়গায় আপনার আপনার লোগোটাকে মেক শিওর করেন। রিজনটা হচ্ছে আপনি ডেফিনেটলি চান না সারা জীবন শুধু অ্যাডভার্টাইজই করে যাবেন, প্রমোশনই করে যাবেন, প্রমোশন করলেই সেল হবে, প্রমোশন না করলে সেল হবে না। ডেফিনেটলি আপনি কিন্তু অর্গানিক সেল চান। সো অর্গানিক সেল চাওয়ার জন্য কিন্তু আপনাকে অডিয়েন্সের টপ অফ দ্য মাইন্ডে থাকতে হবে। সেটার জন্য আপনার ব্র্যান্ডের নাম, আপনার লোগো, আপনার কালার টোন, আপনার ব্র্যান্ডের যে কালার টোন আছে, এগুলো কিন্তু সবসময় আপনার অডিয়েন্সকে ফিল করাতে হবে। অপটিমাইজ অ্যাসপেক্ট রেশিও, সো দিস ইজ ওয়ান অফ দি মেজর থিং। আমাদের ইন জেনারেল আমরা যেটা হয় যে যে কোনো রেশিওতে যে কোনো সাইজে ফেসবুকে আপলোড করে দিই। ফেসবুকের কিন্তু কিছু রিকমেন্ডেড সাইজেস আছে অফ দি পিকচার্স, অফ দি ভিডিওস, এগুলো আপনাকে ফলো করতে হবে। অ্যান্ড দেন অপটিমাইজ ফর প্লেসমেন্টস। সো প্লেসমেন্ট বলতে ফেসবুকের কিন্তু আপনার অনেক প্লেসমেন্টস আছে, লাইক ফেসবুকের নিজেরই মনে করেন যে 12 থেকে 15টা প্লেসমেন্টস আছে। ফিড বলি, তারপরে হচ্ছে আপনার এই ফিডের ভেতরেই আপনি দেখবেন যে বিভিন্ন ভিডিওর জন্য আছে, জিফের জন্য আছে, প্যারাজল আছে, ইন্টারেস্টিয়েট আছে, অনেক কিছু আছে। এই প্লেসমেন্টস গুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন প্লেসমেন্টটা বেশি সুটেবল ফর ইউর প্রোডাক্ট। ওকে, সো যেটা বলছিলাম যে শোকেজ ইওর ব্র্যান্ড আর্লি, সো আপনার ব্র্যান্ডকে আর্লি শো করতে হবে। সো এখানে আমরা কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা আসলে ব্র্যান্ডটাকে শোকেজ করতে পারি। সো আপনার লোগো অ্যান্ড ফন্টটা ভিজিবল হতে হবে, একটা কালার টোন থাকতে হবে আপনার, যে কালার টোন দিয়ে আসলে আপনার অডিয়েন্স বুঝবে যে আচ্ছা এই ব্র্যান্ডটা আমি চিনি। দেন হচ্ছে প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটাকে আপনার ক্রিয়েটিভের ভিতরে পোর্ট্রে করতে হবে, সো দ্যাট এট দ্য এন্ড অফ দ্য আমি তো প্রোডাক্টই সেল করবো, সে যদি আমার প্রোডাক্টই না চেনে বা না জানে, তাহলে আসলে আমার কিন্তু ব্র্যান্ডের অডিয়েন্সের সাথে কানেক্ট করা হলো না। আসপেক্ট রেশিও, যে রেশিওর কথা বলছিলাম, সো ফেসবুকে অনেকগুলো সাইজেস আছে, কিন্তু ইন জেনারেল যেটা হয় যে আমাদের যারা হচ্ছে ছোট বিজনেস, স্মল বিজনেস, আমরা তাদের জন্য আসলে ডিজাইনারকে দিয়ে বা নিজে এতগুলো সাইজ করা ইটস ভেরি টাফ। সেক্ষেত্রে দুটো সাইজ আছে যেটা আপনি সবসময় মেক শিওর করবেন, কারণ এই দুটো সাইজের কাজ হচ্ছে ফেসবুকে যতগুলো ম্যাক্সিমাম প্লেসমেন্টকে কভার করে ফেলা। সো আপনি যদি 1:1, হুইচ ইজ স্কোয়ার সাইজ, আপনার ক্রিয়েটিভটাকে যদি স্কোয়ার সাইজ রাখেন, এন্ড হচ্ছে 9:16 রাখেন, ইট ইজ বোথ লাইক ফর আপনার ভিডিওজ এর জন্য অ্যাজ ওয়েল এজ আপনার জিফের জন্য, স্ট্যাটিক্স এর জন্য, সবকিছুর জন্য। এই দুটো সাইজ কি হয়, আপনার রিলস বলেন, আপনার ইনস্টাগ্রাম বলেন, ফিড বলেন, সব জায়গায় ফিট ইন হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট এই দুটো রেশিওকে এনশিওর করতে, যখনই আপনারা আপনাদের প্রমোশনাল কোনো ক্রিয়েটিভ বা কিছু বানাচ্ছেন। ওকে, অ্যান্ড দেন একটা ছোট টিপস ফর ইউর ভিডিওস, যখন আমরা ভিডিও বানাবো মেক শিওর করবেন ভিডিওস গুলো যাতে সাউন্ড অফ স্ট্র্যাটেজি থাকে। সাউন্ড অফ স্ট্র্যাটেজি বলতে কি, আমরা জানি যে আমাদের মোস্ট অফ দ্য ইউজারের কিন্তু যখন আমরা স্ক্রল আপ ডাউন করি তখন কিন্তু আপনার সাউন্ড অফ থাকে, রাইট? সো আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কথাগুলো হচ্ছে প্রোডাক্টটা নিয়ে, সেটা কিন্তু শুনতে পাচ্ছে না। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে যেটা বলছেন সেটা যাতে নিচে সাবটাইটেলের মতো দিয়ে দেওয়া যায়, সো দ্যাট অ্যাটলিস্ট তারপর এটা 1-2 লাইন দেখে সে যাতে সাউন্ডটা অন করে। অ্যান্ড ডেফিনেটলি স্কোয়ার ভিডিও ইজ ভেরি গুড, ভার্টিক্যাল ভিডিও, স্ট্যাটিক ইমেজ, সো দিজ আর সাম অফ দ্য সাইজেস দ্যাট ইউ ক্যান ইউজ ফর ইউর ভিডিও। আচ্ছা, সো এটা হচ্ছে পুরোপুরি একটা গ্লিমস, আপনারা চাইলে দেখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে যত ধরনের
ক্রিয়েটিভের টাইপ আছে, এইটা হচ্ছে তার একটা ডিফারেন্ট ডিফারেন্ট কনজাম্পশন, যে কোন ধরনের টাইপ কোন ধরনের কনজাম্পশনের জন্য সুটেবল। যেমন আমি যদি একটু দেখাই ডিফারেন্ট কন্টেন্ট, যেমন আপনি শর্ট অ্যান্ড স্ন্যাকেবল। শর্ট অ্যান্ড স্ন্যাকেবল বলতে কি বোঝাচ্ছে, যে আপনি চাচ্ছেন যে ছোট ছোট অল্প সময়ের মধ্যে ভিতরে আমার অডিয়েন্সকে কতটুকু কানেক্ট করা যায়, সেক্ষেত্রে আপনি ফটো ব্যবহার করতে পারেন। 360 ফটোস, আমরা জানি যে 360 ফটো যেটা কিনা আপনার আপনার প্রোডাক্টকে সব দিক থেকে দেখাবে। স্লাইড শো, আমরা কিন্তু একই সাথে 4টা 5টা ছবি স্লাইড শো দিতে পারি। 6 সেকেন্ডস এর মধ্যে ভিডিওস, এই ভিডিওস গুলোকে দেওয়া। ইনস্টাগ্রামের জন্য 6 সেকেন্ডস এর মধ্যে ভিডিও স্টোরি, ছোট ছোট স্টোরি, আমরা জানি আমাদের ফেসবুকে স্টোরি একটা অপশন আছে, তো স্টোরি সাইজে আপনার ইউজ করা। তো সবসময় মাথায় রাখবেন, শর্ট শর্ট যে আপনার যে ক্রিয়েটিভস গুলো, সেগুলো কিন্তু ইনস্ট্যান্টলি আপনার বায়ার্সকে ডিসিশন নিতে হেল্প করে টু বাই আ প্রোডাক্ট। দেন ইন্টারেক্টিভ অ্যান্ড লঙ্গিশ, তো আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্স আপনার সাথে ইন্টারাক্ট করুক, আপনার ভিডিওটা দেখুক, আপনার সে একটা অ্যান্সার দেখ, সে একটা ক্লিক করুক বা কোনো একটা রকমের ইন্টারাকশন করুক। সেক্ষেত্রে কি কি অপশনস গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে 6 থেকে 15 সেকেন্ডস। তো এখানে কিন্তু ভিডিওর রেঞ্জটা কিন্তু বেড়ে গেল। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স 360। সো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স কি, আপনারা দেখেছেন যে ফেসবুকে প্রায় দেখে থাকেন যে উপর একটা প্রোডাক্ট, নিচে অনেকগুলো প্রোডাক্ট, ক্লিক করলে একটা পুরো পেজ ওপেন হয়, রাইট? সো সেখানে সে আরো ডিটেইলে প্রোডাক্ট দেখতে পাচ্ছে। সো দিস ইজ ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। সো সে আপনার পুরো প্রোডাক্ট লাইনটা দেখলো। কালেকশনস, কালেকশন ইজ অলসো লাইক দি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, যেখানে হচ্ছে যে আপনার প্রোডাক্টস এর একটা 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 কাভার ফটোর মতো থাকবে আপনার ব্র্যান্ডের, এন্ড দেন 4টা 5টা প্রোডাক্টস গুলো থাকছে, ক্যারাজল স্টোরিজ। সো দিজ আর সাম অফ দি ফর ইন্টারাকশন, যে আপনার অডিয়েন্স আপনার প্রোডাক্ট সম্বন্ধে ডিটেইলে জানতে চাচ্ছে সেই ক্ষেত্রে। আহ, এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে ফানেলের ক্ষেত্রে আসলে কোনটা কোন স্টেজে যায়, ডেফিনেটলি আমি বলবো যে আপনার এই যে শর্ট এন্ড স্নেকেবলটা হচ্ছে আপনার মোস্টলি ওয়ার্কস ফর আবার আপার ফানেলে, যেটা আমরা বলে থাকি যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ক্ষেত্রে। ইন্টারেক্টিভ যেটা, যেটা কিনা হচ্ছে আমার মোস্টলি কাজ করে থাকে হচ্ছে মিড লেভেলে, মিড কনভার্সনের ক্ষেত্রে বা মিড ফানেলের ক্ষেত্রে, উইচ ইজ কনসিডারেশন। দেন হচ্ছে আমরা লঙ্গার ইমার্সিভ, তো কিছু ভিডিওস আছে যেগুলো হচ্ছে আমাদের লঙ্গার, বড় বড় ভিডিও, যেটা আমরা দেখে থাকি যে বড় বড় ব্র্যান্ডসরা একটা গল্প বলতেছে 3 মিনিট ধরে বা হচ্ছে 2 মিনিট ধরে, লাইভে যাচ্ছে। আপনারা অনেকে যারা এসএমবি বিজনেস আছে তারা লাইভে যাচ্ছে, মেসেঞ্জার। সো দিজ আর সাম অফ দি লং ইমার্সিভ, যে আপনি ইনস্ট্যান্টলি সেল সেল জেনারেট করতে যাচ্ছেন। সো এখন এই তিনটাই কিন্তু কার্যকরী আপনার লাস্টের যে আপনার ফাইনালি যে আপনার যে অবজেক্টিভ, সেটা হচ্ছে কনভার্সন, মানুষকে সেল করানো। এই 3 ধরনের, এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোনটা আপনার জন্য ওয়ার্কআউট করতেছে। সো দিজ আর সাম অফ দ্য টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট আই ফিল যে আপনাদের এগুলো ফলো করা উচিত। যদি এর বাইরে থাকে, আপনারা আপনারা যেহেতু মোর এক্সপিরিয়েন্সড, আপনারা অনেকদিন যাবত কাজ করছেন, বা প্ল্যাটফর্ম থেকে আমরা যেটুকু দেখেছি, ইভেন ফেসবুকের সাথেও যখন আমরা কাজ করেছি, উই হ্যাভ সিন যে মোস্ট অফ দ্য কেসেস এই প্রবলেমস গুলো থাকার কারণে রেজাল্ট ভালো আসে না। যেখানে হচ্ছে যে আমরা যখন ক্লিক ক্যাম্পেইন করি, সিপিসি ক্যাম্পেইন করি, ইন মোস্ট কেসেস আমরা যেটা করি, আমরা ইভেন্ট হিসেবে ক্লিককে দিয়ে দিই না, ইভেন্ট হিসেবে ল্যান্ডিং পেজ ভিউকে দেওয়াটা বেটার। ইউজ সিবিও মডেল, মাল্টিপল অ্যাড সেট এন্ড অ্যাড, যেটা নিয়ে আমরা কথা বললাম। লুকালাইক অডিয়েন্স, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা নতুন নতুন অডিয়েন্সকে আইডেন্টিফাই যখন করবেন, লুকালাইক অডিয়েন্সের একটা বড় স্ট্রেংথ হচ্ছে আপনি অনেকদিন যাবত ক্যাম্পেইন করছেন, বাট স্টিল ইউ ফিল লাইক যে আম, এরা এই অডিয়েন্স গুলো আমার থেকে প্রোডাক্ট কিনছে না, কিন্তু তারা একসময় হয়তো বা কিনেছে। তখন আপনি নতুন একই রকম মানুষ চাচ্ছেন যারা কিনা আপনার থেকে প্রোডাক্ট কিনবে, তখন আপনি লুকালাইক অডিয়েন্স ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে, ডু নট এডিট ওয়েন ক্যাম্পেইন ইজ ইন লার্নিং ফেজ। আমরা অনেকেই যেটা করি, ক্যাম্পেইনটাকে আমরা পাবলিশ করি, দেখা গেছে যে আধা ঘন্টা পরে, 40 মিনিট পরে গিয়ে আমরা কি করি, ও আমার মনে পড়ছে আমার হয়তো বাজেট একটু কমানো দরকার ছিল, অডিয়েন্স একটু চেঞ্জ করা দরকার ছিল, গিয়ে এডিট করি। এটা কখনই করবেন না। এটা ক্যাম্পেইনের লার্নিং ফেজে থাকে, ও লার্নিং ফেজটা চলে গিয়ে যখন অ্যাক্টিভ হবে তখন করবেন, আদারওয়াইজ ক্যাম্পেইনে অনেক বড় একটা হ্যাম্পার হয়। মেক শিওর ইউজ অফ অল প্লেসমেন্টস। আচ্ছা, আমরা মোস্ট কেসে যেটা করি, ফেসবুকের পে প্লেসমেন্টস গুলো সিলেক্ট করে দিই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা, যে প্লেসমেন্টকে ওপেন রাখবেন, আপনার দরকার সেল, ফেসবুক যেখানে ইচ্ছে সেখানে দেখে আমাকে প্রোডাক্ট সেল করে দেয়। সো ইন মোস্ট কেসেস আমি সাজেস্ট করব যে আপনারা যতটুকু সম্ভব এটাকে ওপেন রাখবেন। সো ক্রিয়েটিভের ক্ষেত্রে যেটা বললাম, ভিডিও ইউজ করেন যত বেশি সম্ভব, এটা আসলে আলটিমেটলি ফেসবুক জন্য ম্যাক্সিমাম রিচ করতে ইজি হয়। ইউজ চ্যাট জিপিটি জেমিনি ফর কপি অ্যান্ড টাইটেল। আপনি যদি এই ধরনের টুলস গুলো ইউজ করেন, অনেক বেশি এসিও সেন্ট্রিক যেটাকে আমরা বলে থাকি, যেটা লুক্রেটিভ, তখন আমরা ওগুলো পেয়ে থাকি। ইউজ ডাইনামিক ক্রিয়েটিভস গুলো ইউজ করেন। সো ইয়েস, সরি, অ্যান্ড দেন ফলো দ্য ক্রিয়েটিভ গাইডলাইন্স ফলো করা খুবই জরুরি। ইউজ দ্য আসপেক্ট রেশিও, এই যে আসপেক্ট রেশিও গুলো দেখালাম সেগুলোকে ফলো করুন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে যতগুলো কথাবার্তা বললাম, এটা একটা মেজর জিনিস হচ্ছে কি, অপটিমাইজ করার জন্য সবচেয়ে বড়
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্স গুলো। আমরা ম্যাট্রিক্স গুলো জানি আমাদের ফেসবুকে, ফেসবুকে না পুরো অনলাইন মার্কেটিং এর ওয়ার্ল্ডে সিপিএম, সিপিসি, সিপিআই, সিপিভি, দেন হচ্ছে আপনার এই যে যত ধরনের কস্ট পার ভিডিও ইনস্টল, ইমপ্রেশন, সিটিআর, ক্লিক থ্রু রেট, এইগুলা কিন্তু আসলে শুধু একটা ম্যাট্রিক্স না যে আমি দেখলাম বুঝলাম শেষ না। এইগুলাই হচ্ছে আপনাকে লং টার্মে বা আপনার ক্যাম্পেইনকে অপটিমাইজ করার আসল সোর্ড বা টুল, যেগুলো আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। যদি আপনি এগুলো বুঝে যান, তাহলে দেখবেন আপনার ক্যাম্পেইন দিন দিন বেটারের দিকেই যাচ্ছে। সো আমরা যদি একটু দেখি যে এগুলো আসলে কি, কিভাবে কাজ করে। ইয়েস। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অ্যাওয়ারনেস লেভেলে আমরা যেই ম্যাট্রিক্স গুলোকে ফলো করব, যেটা হচ্ছে আপার ফানেল সিপিএফ, কস্ট পার ইমপ্রেশন, মানে হচ্ছে কস্ট পার ইমপ্রেশন বলছে 1,000 মানুষকে দেখাতে কত খরচ নিচ্ছে। এভাবে করে আপনি দেখবেন যে 10 লাখ মানুষকে আপনার দেখিয়ে 1 লাখ টাকা, 10,000, $1,000 চলে গেছে। এই যে এইটাকে ওরা ডিস্ট্রিবিউট করে হচ্ছে যে প্রতি 1,000 মানুষের জন্য ওরা আমাকে কত চার্জ করলো। সো দ্যাট ইজ সিপিএম। আপনার সিপিএম দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইন আসলে কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। ক্লিক থ্রু রেট হচ্ছে, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি সেক্টর। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাওয়ারনেসেও সিটিআর আছে, এঙ্গেজমেন্টেও সিটিআর আছে। কনভার্সনে যেহেতু একটাই দিন শেষে আপনার অবজেক্টিভ যে সেল জেনারেট করা, সেটা খুব একটা ম্যাটার করে না। বাট আই উড সাজেস্ট সেখানে আপনারা সিটিআরটা ফলো করবেন। তো সিটিআর এর কাজ হচ্ছে আপনি যে ক্রিয়েটিভটা দিচ্ছেন, সেই ক্রিয়েটিভটা কতজন দেখলো এবং তার মধ্যে কতজন ক্লিক করলো, এইটার যে ক্যালকুলেশন সেটা হচ্ছে সিটিআর। সো এঙ্গেজমেন্ট আমরা ডিটেইলে সামনের স্লাইডে কথা বলবো। তবে এঙ্গেজমেন্ট আন্ডার সিটিআর, সিপিসি, সিপিএ, এগুলো নিয়ে আপনারা চিন্তা করুন। কস্ট পার ক্লিক যখন আপনারা, কস্ট পার অ্যাকুইজিশন, সো এগুলো আপনারা এঙ্গেজমেন্ট লেভেলে আপনারা দেখবেন। কনভার্সন লেভেলে ডেফিনেটলি সিপিএ, আপনার আপনার অ্যাকুইজিশন ইজ অ্যাকচুয়ালি আপনি ফাইনালি কি অ্যাচিভ করতে চাচ্ছেন। সো এই যে আমাদের এখানে যে ক্যালকুলেশন গুলো, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে সিপিসি, সো সিপিসি হচ্ছে টোটাল যে স্পেন্ড হয়েছে, সেটাকে আপনি টোটাল যতগুলো ক্লিকস করছে সেটার সাথে ডিভাইড করলেই কিন্তু সিপিসি পেয়ে যাচ্ছে। সো সেই রেজাল্টটাই কিন্তু আপনাকে ফেসবুক দেখায়। আমরা যখন আমাদের অ্যাডস রিপোর্টিং এ দেখতে পাই, তখন এই ডেটাগুলোই দেখতে পাই। সিপিভি, কত টাকা খরচ হলো এবং কতজন মানুষ ভিউ করলো, এইটার যেই নাম্বারটা, সেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতেছেন যে আমার একটা ক্যাম্পেইনের সিপিভি ছিল 20 সেন্ট, আর একটা ক্যাম্পেইনের সিপিভি ছিল 30 সেন্ট, কোনটা বেটার। দেন হচ্ছে আমাদের কাছে আছে সিপিএম। এই সিপিএম এর কথা আমি একটু আগে বললাম। সিপিএ, যে আপনার টোটাল যে অ্যাকশন, ফর এক্সাম্পল আপনার অ্যাকশন ছিল যে সে আপনার ওয়েবসাইটের বাই নাও বাটনটাতে ক্লিক করবে। So, ওই যে বাটন কতজন ক্লিক করলো এবং ক্লিক করানোর জন্য টোটাল কত খরচ হলো, সেটার আইডেন্টিফিকেশনটাই হচ্ছে আপনার সিপিএ। টোটাল ক্লিকস, সিটিআর যেটা নিয়ে কথা বলেছি আমরা, ক্লিক থ্রু রেট যেটা কিনা আপনার নাম্বার অফ ইমপ্রেশনস, এবং ক্লিকস যেটা হচ্ছে আপনার ওই ক্রিয়েটিভে কতজন ক্লিক করেছে, ইনটু 100 দিলে এই সিটিআরটা বের হয়। সো আমি আপনাকে পার্সোনালি একটা টিপস দিব যে সবসময় যে কোনো ক্যাম্পেইনের সিটিআরটা ফলো করবেন, বিকজ এটা যদি আপনারা ফলো করেন, তাহলে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা আপনাদের ক্যাম্পেইনের আসল চেহারাটা দেখতে পারবেন। ইন জেনারেল অনেক সময় দেখা যায় যে রেজাল্ট ভালো হচ্ছে, একই ক্যাম্পেইন যখন আবার দেখবেন যে দ্বিতীয়বার রান করলেন, একই ক্রিয়েটিভ সবকিছু সেম দিয়ে দেখবেন আর ভালো করছে না। এটা রিজনটা হচ্ছে সিটিআর। সো সিটিআরটাকে ফলো করুন, যে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটা কতটুকু বেটার। সো এটা একটা গ্লিমস যে আমরা আসলে আমাদের যে ক্যাম্পেইনের স্ট্রাকচার থাকে, সেখানে আমরা আসলে আমরা যখন অ্যাডস ম্যানেজারে থাকি, আমরা কিন্তু এই জায়গায় এভাবে করে আমরা যেমন রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, এভাবে করে আমরা ডেটাগুলো দেখতে পাই। আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো কিন্তু ব্রেকডাউনে বা কলামসে গিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন যে আপনি আসলে এখানে সিপিসি দেখতে চাচ্ছেন, সিপিএম দেখতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনারা করতে পারছেন আপনাদের যে কোনো একটা পার্টিকুলার ক্যাম্পেইনের জন্য। প্লাস আপনারা যদি রিপোর্ট ডাউনলোড করতে চান, আপনারা কিন্তু সেই রিপোর্টটাও ডাউনলোড করতে পারছেন, যে আপনি রিপোর্টে গেলে পাশাপাশি আপনারা দেখবেন যে আপনাদের এখানে লেফট সাইডে অ্যাড রিপোর্টিংস নামে একটা অপশন আছে। সো আমি পার্সোনালি সাজেস্ট করব অ্যাড রিপোর্টিংস যদি আপনি যান, আপনারা অনেক ডিটেইলে রিপোর্টস দেখতে পাবেন। সেক্ষেত্রে সিপিএম, সিটিআর যে ডাটাগুলো আপনাদেরকে দেখালাম, এবং আপনার যে পার্টিকুলার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন, সেগুলোর দিকে ফোকাস করবেন, যেটা কিনা আপনাকে পরবর্তীতে আপনার স্ট্র্যাটেজি মেক করতে বা ক্যাম্পেইনকে অপটিমাইজ করতে অনেক বেশি পরিমাণে সাহায্য করবে। সো যেটা নিয়ে বলছিলাম, মেটা মেটা অ্যাডস রিপোর্টিং, প্লিজ ফলো মেটা অ্যাডস রিপোর্টিং। নিজের ক্যাম্পেইনকে বেশি বেশি অ্যানালাইসিস করুন। ফেসবুক মার্কেটিং ইজ নট অনলি অল অ্যাবাউট যে জাস্ট ক্যাম্পেইন রান করলাম না, এটা কিন্তু পুরো একটা ডেটা অ্যানালাইসিসের জায়গা। এখানে কিন্তু একটা আপনার পুরো বিজনেসের হিস্ট্রি এর ভেতরে আছে। কেন বড় বড় ব্র্যান্ডস গুলো ফেসবুকের পেছনে এত দৌড়ায়, তার কারণ ফেসবুক তাদেরকে যেই পরিমাণ ডেটা দিতে পারে, এই ডেটা অন্য কোনো মিডিয়া তাদেরকে দিতে পারে না।
অনেক বড় বড় ডিসিশন কিন্তু এই ফেসবুকের মাধ্যমে, আপনার ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হয়ে থাকে। আমি এইচটিটিপুলে থাকাকালের সুবাদে আমি তখন বিকাশের সাথে কাজ করেছি, নগদের সাথে কাজ করেছি, জিপির সাথে কাজ করেছি। তাদের কাছে তারা সবসময় আমাদেরকে এই ডেটা নিয়ে তারা কোয়েশ্চেন করতো। তাদের এই ডেটার উপরে তাদের অনেক ইন্টারেস্ট ছিল, কারণ এই ডেটা আসলে এমন একটা টুল যেটা কিনা অ্যাকচুয়ালি হয়তো আপনি আজকে বেনিফিট পাচ্ছেন না, বাট ইন দ্য লং রানে আপনি ডেফিনেটলি বিজনেসে আপনার পজিটিভ রেজাল্ট আসবে। So yes, that was it, and this is me. If you want to follow me, you can follow my page, which is Facebook. আপনারা দেখতেই পাবেন, and also you can scan you can connect with me in my page and in my LinkedIn. So this is my page and this is my LinkedIn. If you have any question, definitely you can ask on my page. And these are some of the studies that I have done with when আমি যখন ফেসবুকে কাজ করতাম, কিছু পার্টনারদের সাথে, যেমন আমি কিছু কেস স্টাডি আপলোড করেছি। এন্ড দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং আস টুডে। থ্যাংক ইউ Interactive Cares for arranging this fantastic session. থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা দু একটা কোয়েশ্চেন নিই, যদি কারো কোয়েশ্চেন থেকে আপনারা চাইলে এখন চ্যাটে লিখে জানাতে পারেন। Sure, please, sure. আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে থাকেন, মিন হলে আমরা একটু বলে নিই। সো যারা এতক্ষণ আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ওয়েবিনার থেকে আপনারা আসলে কিছু ইনসাইট পেয়েছেন। আর আমরা হচ্ছে যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর পক্ষ থেকে আমরা মাস্টারিং ফেসবুক অ্যাডস এন্ড মেটা মার্কেটিং নামে একটা কোর্স নিয়ে এসেছি আপনাদের জন্য। সো আপনারা চাইলে ওই কোর্সটা একটু ভিজিট করে দেখতে পারেন, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। সো আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আপনারা হচ্ছে আপস্কিল 28 এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা কোর্সটা 720 টাকাতে পারচেস করতে পারবেন। আর আজকে ওয়েবিনারটা রেকর্ডিং যদি কেউ মিস করে থাকেন, যারা পরে জয়েন করছেন, আপনারা ইনশাল্লাহ মেইলের মাধ্যমে আগামীকালের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে রেকর্ডিংটাও দেখে নিতে পারবেন। আহ ভাই, একটা কোয়েশ্চেন আসছে যে এই কোর্সটা কি অ্যাডভান্স লেভেলের কোর্স কিনা? ইয়েস, এই কোর্সটা আসলে আমরা এমন ভাবে সাজিয়েছি যে আপনার বিগিনার্স থেকে অ্যাডভান্সে গিয়েছি আমরা। সো আপনারা দেখেছেন যে এটা 15 ঘন্টার একটা কোর্স। তো আমি যদি আপনাদের একটু ব্রেকডাউন করে বলি, আমরা প্রথম 4 ঘন্টা চেষ্টা করেছি যে একবারে বেসিক্স গুলো কভার করতে, একেবারে বেসিক্স গুলো কভার করতে, যেখানে কিনা সবাই যাতে ফেসবুক মার্কেটিংটা অ্যাটলিস্ট বেসটা পৌঁছে। দেন ধীরে ধীরে আমরা নেক্সট লেভেলে গিয়েছি। দেন নেক্সট লেভেল বলতে আমরা বোঝাচ্ছি যে যেখানে আমরা ইন্টিগ্রেশনস গুলো দেখিয়েছি, পিক্সেল, এসডি ক্যান অল। এন্ড দেন থার্ড লেভেলে আমরা আরো অ্যাডভান্স লেভেলে গিয়েছি, যে ইন্টিগ্রেশনস গুলো করার পরে এন্ড দেন যখন আপনি ক্যাম্পেইন রান করছেন সেটাকে কিভাবে আপনি অপটিমাইজ করছেন। সো ডেফিনেটলি ইটস এন অ্যাডভান্স লেভেলের একটা ফেসবুক মার্কেটিং, বাট ইয়েস, এটা মিক্স অফ এভরিথিং। বিকজ একদম শুরু থেকে 15 ঘন্টার একটা কোর্স, সো সে আপনি বিগিনার্স থেকে আপনি ধীরে 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 হ্যান্ডস অন যাতে শিখতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। থ্যাংক ইউ ভাই। ভাই, মাহবুবুর রহমান শাকিল ভাই কোয়েশ্চেন করেছেন সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে ইনিশিয়াল কিছু বলেন। সরি, I didn't get the question. সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং। জি। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং বলতে আপনারা যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে এটাকে আমরা বলে থাকি হচ্ছে যে, যেমন পিক্সেল, রাইট? পিক্সেলের কাজ কি? পিক্সেলের কাজ হচ্ছে আপনার ব্রাউজার থেকে ডেটা কালেক্ট করা। মানে ফর এক্সাম্পল, আপনি আপনার ওয়েবসাইটে পিক্সেল ইউজ করলেন, রাইট? তো যখন আপনি পিক্সেল ইউজ করলেন তখন কি হচ্ছে, অন্য জায়গায় একজন বসে সে তার ব্রাউজারে গিয়ে কি করলো, আপনার ওয়েবসাইটটাকে ওপেন করলো। তখন এই যে আপনি ফেসবুক যে ডেটাটা পাচ্ছে সেটা কিন্তু সে পাচ্ছে হচ্ছে আপনার ব্রাউজার থেকে। আর আপনি যেটা বলছেন সেটাকে আসলে বলে থাকে ক্যাপি, কনভার্সন এপিআই। সো কনভার্সন এপিআইটা কি? কনভার্সন এপিআই ফেসবুক গত 4-5 বছর আগে ইন্ট্রোডিউস করেছে। সো কনভার্সন এপিআই এর কাজটা কি? যে অনেক সময় দেখা গেছে ব্রাউজার অনেক ধরনের ডাবল ইভেন্ট ফায়ার করে, অনেক সময় দেখা গেছে রং ইভেন্ট ফায়ার করে। সো দেখা গেছে মোস্ট অফ দ্য কেসেস ফেসবুক যে ডেটা গুলো পায় 100% অ্যাকুরেট না, দেখা গেছে 60% 70% মতো অ্যাকুরেট হয়। এই যে 30-40 যে গ্যাপটা, সেটাকে কাভার করার জন্য কিন্তু ফেসবুক ক্যাপিকে ইন্ট্রোডিউস করেছে। সো ক্যাপির কাজই হচ্ছে যে সে সার্ভার লেভেলে আপনাকে ট্র্যাক করবে। মানে হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে যেই সার্ভার থেকে আপনি হোস্টিং করেছেন, যেমন ধরে নিলাম আপনি অ্যামাজন থেকে হয়তো, অ্যামাজন অ্যামাজন হচ্ছে আপনার হোস্টিং প্যানেল। সো অ্যামাজনে আপনি কি করলেন, এই ক্যাপিকে ইন্টিগ্রেট করলেন। তখন দেয়ার ইজ নো চান্স যে যেই আপনার যেখান থেকে যেইভাবেই হোক আপনার ওয়েবসাইটে আসতেছে, সে কিন্তু আসলে ডেটা কিন্তু তাকে সার্ভার থেকে পাস করা হচ্ছে। তো যখন ডেটা সার্ভার থেকে পাস করা হচ্ছে, সো ফেসবুকও তখনও এই ডেটাটা ডাইরেক্ট সার্ভার থেকে পাচ্ছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড কনভার্সন এপিআই, হুইচ ইজ ক্যাপি।
Hope you got the question, answer of your question. হ্যাঁ। আর চ্যাটে কিছু কোর্স রিলেটেড কোয়েশ্চেন এসেছে, আমি চেষ্টা করছি চ্যাটে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। মাহফুজুর রহমান ভাই জিজ্ঞেস করছেন যে কোর্স করার পরে সাপোর্ট পাওয়া যাবে কিনা। ফেস করেন ওইখানে তো জানাতেই পারবেন, এবং আসলে আমরা ওইখানেও কানেক্টেড থাকবো। সো আশা করি। আচ্ছা, স্যামসাং বুঝতে পারছি না কে জান করছেন, বাট ভাই ওনার কোয়েশ্চেন হচ্ছে, আমার একটা স্মল বিজনেস আছে ফেসবুকে, আমি একজন প্রফেশনাল লোক দিয়ে অ্যাড রান করি, আমি এগুলো ভালো বুঝি না, কিন্তু আমি তেমন কোনো সাড়া পাই না, সেলও হয় না তেমন, এটা কোনো সমস্যার জন্য হয় কি? কাস্টমার আমাকে নক করে বাট প্রোডাক্ট পারচেজ করে না। বুঝতে পেরেছি। ওই যে আমি একটু আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ইন জেনারেল আমরা যেটা হয় যে শুরুতেই কনভার্সনে চলে যাই। শুরুর দিনই বিজনেস শুরু করি আমরা, আমরা যেটা করি যে কনভার্সন ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন শুরু করে দিই, বা মেসেঞ্জার ক্যাম্পেইন, কনসিডারেশন। আপনাকে একটা আমি জানি না আপনি আসলে কি ধরনের ব্যবসা করতেছেন বা কি বিজনেস করছেন। আমি ইন জেনারেল যেভাবে বিজনেসটা করলে আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আপনি রেজাল্ট ডেফিনেটলি পাবেন, কম পাবেন বা বেশি পাবেন। আপনার যে অডিয়েন্সই আছে এদেরকে আপনি কাস্টম অডিয়েন্স করেন, ঠিক আছে? এবং যখন আপনি টার্গেট করবেন, আমরা নিজের মতো করে অডিয়েন্স আর দিবেন না। কারণ আমরা যেটা হয় যে ইন্টারেস্ট বা বিহেভিয়ার খুবই সিলেক্টিভ করে দিতে থাকি। বাট আপনি যাদেরকে এখন মনে করছেন তারা ইন্টারেস্টেড, তারা ইন্টারেস্টেড এই মুহূর্তে, তাদের হয়তো বা এই প্রোডাক্টের দরকারই নেই, সেক্ষেত্রে সেটা সিস্টেমের উপর ছেড়ে দেয়া। তো আমার সাজেশন হচ্ছে খুবই সিম্পল। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যখন আপনার প্রিভিয়াসলি যারা আপনার থেকে প্রোডাক্ট কিনেছে তাদেরকে টার্গেট করে একটা অডিয়েন্স তৈরি করুন, এবং ওইটার উপরে বেস করে লুকাই লাইক অডিয়েন্স তৈরি করুন, এন্ড দেন আপনি প্রমোট করুন। হোপফুলি ইউ উইল ডেফিনেটলি গেট দি আনসার। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি আপনার অ্যান্সারটা পেয়েছেন। সো চ্যাটে আর তেমন কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, জাস্ট কিছু কোর্স রিলেটেড কনফিউশন আশা করি ছিল, ওইটা আমি আরেকবার একটু সলভ করে দিই। সো আমাদের ওকে। প্রায় 15 ঘন্টার মতন ভিডিও দিয়ে প্রি রেকর্ডেড কোর্সটা সাজানো। সো এখানে আপনারা 50টারও বেশি প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন, যেগুলো আসলে 15 ঘন্টার মতো। সো এবং আমরা এর পাশাপাশি একটা ফেসবুক সাপোর্ট গ্রুপ মেনটেন করবো, যেখানে আপনারা কোর্স চলাকালীন যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা তো জানাবেনই, বাট এটা আসলে যেহেতু প্রি রেকর্ডেড ভিডিওস, আপনি যে কোনো সময় ওই গ্রুপটাতে আপনি আপনার প্রবলেম গুলো মেনশন করতে পারবেন, এবং ওইখানেই আসলে আমরা কানেক্টেড থাকবো, ভাইয়াও থাকবেন। সো আশা করি যারা কোর্সটা নিয়ে ইন্টারেস্টেড হবেন তাদের সাথে তো দেখা হবেই। আর যারা হবেন না, আশা করি যে আপনারা আসলে এখন এই ফেসবুক মার্কেটিং নিয়ে যে প্রবলেম গুলো ফেস করতেছেন, আমাদের এই ওয়েবিনারে আপনারা যে ইনসাইট গুলো পেলেন সেগুলো দিয়ে আশা করি আপনাদের ওই সমস্যাগুলোর সমাধান হবে। সো ঋতু ভাইয়া, আপনি যদি এখন পারমিশন দেন তাহলে আশা করি আমরা আজকের সেশনটা এখানে এন্ড করতে পারি। অবশ্যই, অবশ্যই। আমরা আসলে ইট ওয়াজ রিয়েলি নাইস কানেক্টিং উইথ অল অফ ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যে কোনো প্রবলেম, সিন্স উই আর অল ইন দ্য সেম ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আমরা একজন একজনকে হেল্প করব। আমি নিজে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো, যেটা আমি প্রতিদিন শিখি। সো আমি আসলে আজকে আপনাদের কিছুই শেখাতে আসিনি, আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্রে ফর মি। দ্যাটস অল আই উড এক্সপেক্ট ফ্রম ইউ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস সেশন টুডে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের সেশনটা আমরা এখানে এন্ড করছি। আল্লাহ হাফেজ।